আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। কিছুক্ষণ আগে ভাইয়ার লাইভে ক্লাস করছো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় এই জাতীয় কোশ্চেন দেবা। ঢাবিতে তো মার্ক কমন, তুমি লিখে রাখো। ঢাবিতে মার্ক কমন, এখান থেকে একবার 1 বা 2 মার্ক তোমার কমন। তো আজকের ক্লাসে দেরি না করে সবাই দ্রুত যুক্ত হতে হবে ভাই। আমি বলছি আমাদের ক্লাসে কখনো দেরি হয় না। দ্রুত যুক্ত হতে হবে, দ্রুত 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 যুক্ত হতে হবে, দ্রুত যুক্ত হতে হবে। ওকে, দেখি নতুন কে কে আসলো আজকে। নতুন কে কে আসছো জানাও তো ভাইয়াকে। ওকে, আমরা ক্লাসে চলে আসছি, তোমরাও দ্রুত চলে আসো। ওকে, দেখা যাক। ওকে, দ্রুত চলে আসো, আমরা ক্লাসে চলে আসছি, তোমরাও দ্রুত ক্লাসে চলে আসো। হ্যাঁ, এই তো অনেকেই চলে আসতেছে আমাদের সাথে। ভাইয়া চলে আসলাম আবার। হ্যাঁ, আসতে তো হবেই, কিছুদিন পর পরীক্ষা। এখন ভাইয়াদের সাথে থাকবে না, থাকবে ভাইয়াদের সাথে। ওকে, নাহার নেহা আসসালামু আলাইকুম ভাইয়া। হামিমা, নয়ন তালুকদার। নাহার নেহা আর হামিমাকে আজকে মনে হয় ক্লাসে দেখি নাই। সুরাইয়া, তুমি কি ক্লাসে ছিলা, ফ্রি ক্লাসে? সাকিবাও ছিল না মনে হয় ফ্রি ক্লাসে। ওকে, মোহাম্মদ মোহসেন মোবারক, তোরে আমি প্রথম দিনটা দেখতেছি। তুই প্রথম না? রে, একদম একদম মার দেওয়া পণ্ডিত তোমরা। ওকে, দ্রুত যুক্ত হয়ে যাও। ফ্রেন্ড আশেপাশে যা আছে মেনশন দাও, তাড়াতাড়ি মেনশন দাও যারা ভর্তি আছে। জেসমিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। দোয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাই। রিয়ন আজকে নতুন না? ওকে ভাইয়া, নিউ স্টুডেন্ট। ট্রিনা, টিনা না? ওকে, কে যারাই সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো, বুঝছো? তোমরা পেজে ক্লাসগুলো করবা। পেজে ক্লাসগুলো করলে অনেক উপকার আছে। সেগুলো বুঝবা, পরে বুঝবা, এখন তো বুঝতেছো না, পরে বুঝবা, ক্লাস করবা। ওকে, মানজিয়া প্রথম। ওকে, অনেকেই দেখি আজকে আমার ক্লাসে প্রথম, কি? ও, অনেক বেশি অসুস্থ আছে, ঠিক আছে, সমস্যা নাই। অসুস্থ হলে আর কি করার। নিউ স্টুডেন্ট যারা আছে তোমাদের সকলকে ওয়েলকাম। সকলকে ওয়েলকাম। ওয়েলকাম টু দ্য পশ গ্রুপ। বুঝছো? কোন জায়গায় আসছো তুমি নিজেও জানো না। ওয়েলকাম তোমাকে, ওয়েলকাম। আশা করি একদম সর্বোচ্চ ভালো ফিডব্যাকটা পেয়ে যাবা। যারা এতদিন ক্লাস করে ওরা জানে। যারাই আসছো নতুন, ওয়েলকাম ওয়েলকাম, তোমাদের ওয়েলকাম। ওয়েলকাম টু কনফার্ম ডিউ। বুঝছো? ফ্রি ক্লাস তো রেগুলারই হয়। আমি যেদিন ক্লাসে থাকি ওই দিন তো ফ্রি ক্লাস হয়ই। আমার যেদিন ক্লাস থাকে ওই দিন তো ফ্রি ক্লাস হয়ই। নোটিশ দেখো নাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিটেন ক্লাস। তোমরা মানে এত হাওতাশ করলে হবে না, সব কিছুই হবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। তোমাদের যেহেতু কথা দিছি হবে, তার মানে হবে। তোমরা টেনশন নিও না, এত টেনশন নিও না। তোমাদের সিলেবাস সবার আগে কমপ্লিট হবে, এটা তুমি মাথায় রাখো। বাংলাদেশে যত জায়গা আছে, যত প্ল্যাটফর্ম, অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সবার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে ইনশাল্লাহ। সবার আগে তোমাদের কমপ্লিট হবে, সবার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে, বুঝছো? তো এই নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। সবার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে, বুঝছো? বুঝছো বুঝছো? কি বলছে? আমার কমেন্ট কিন্তু পড়বেন, সেই শুরু থেকে আমার কমেন্ট পড়েন না। শান্ত না? আচ্ছা তাহলে বাদ, আজকে তোমরা কি বলো? আজকে ক্লাস নেই না, ক্লাস বাদ, কমেন্ট করি। খুশি হও? বলো তোমাকে। আর একজন আসছে, ইমরান, মোহাম্মদ কিং ইমরান। ভাইয়া রিটেন ক্লাস কবে হবে? তোমাদের আমি কি বললাম এতক্ষণ? আমারে কেউ, আরে রবীন্দ্রনাথ দাদা, আপনার স্বাগতম করার কি আছে? আপনি তো স্টুডেন্টদের স্বাগতম করবেন। ওকে, গুড মর্নিং না? ওকে ওকে, মানে এখন তুমি এই খাবা, ব্রেকফাস্ট খাওয়া, বুঝছো? রাতে ব্রেকফাস্ট করবা। ওকে, চলো। না, খুশি না। এ এ নিজের মধ্যে ঝগড়া করা যাবে না, আমি ফাজলামো করে এটা, ঠিক আছে? সবাইকে দ্রুত যুক্ত হতে বলো। আজকে প্রথম ক্লাস থেকে চমক থাকছে। প্রথম ক্লাসের থেকে ব্যাকরণের ক্লাসগুলো যদি তোমরা প্রথম থেকে না থাকো, এটা তো একটা সমস্যা। প্রথম থেকে থাকতে হবে ক্লাসে। আলহামদুলিল্লাহ ভাই। ভাই ক্লাস করা লাগবে। ওকে, ক্লাসই করাবো, আমি কমেন্ট করতে এই জায়গায় আসি নাই।
আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো, আমি পড়াইতে আসছি। মাঝে মাঝে তোমাদের এন্টারটেনমেন্ট করি, তোমাদের কমেন্ট করি, যাতে তোমরা একটু খুশি হও, তোমাদের ভালো লাগে, ক্লাসটা যাতে তোমরা মনোযোগ সহকারে করতে পারো। এই যে তোমাদের মাঝে এসে এরকম হেসে হেসে কথা বলা, সবকিছু এত টেকনিকে এত মজা করা কেন করা হয় বলো? সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, তোমরা যাতে ভালোভাবে পড়তে পারো, তোমরা যাতে ভালোভাবে চান্স পাও, একটা ভালো একটা সিট পাও, একটাই উদ্দেশ্য সবকিছুর পিছনে। আমি তোমাকে গতানুগতিক পড়াই দিতে পারো, এতে সময়ের 10 মিনিট কম লাগবে, টাইম জানি, কিন্তু ওই 10 মিনিট কম লাগলে তুমি পুরো ক্লাসে থাকতে পারবে না, তোমার ভালো লাগবে না। সেই কারণে আমরা ক্লাসের মাঝে মজা করার চেষ্টা করি, বুঝছো? যেই দিনে একটু ক্লাসের পড়া বেশি থাকে, মজা হয় না, তোমরা আস্তে করে কি করো, আস্তে করে লিভ নিয়ে ক্লাসে চলে যাও, বুঝছো? এটা করা যাবে না, সবকিছু তোমাদের ভালোর জন্য করা হয়। আর একজন বলছে ভাই আমি সালাম দিয়েছি, সালাম নেন। আচ্ছা আমি যদি বলি সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তাহলে তোমার সালাম কি নেওয়া হয়েছে না? বলো, নেওয়া হয়েছে কিনা? বুঝছো? ওকে। শিমলা আসমানিয়ারা, ভাইয়া মুখস্থ বিষয়গুলো কখন পড়বো? হ্যাঁ, ভালো একটা কথা মনে করাই দিছো, বিরোচন। বিরোচনগুলো আমি তোমাদের দিয়ে দিব, প্রোভাইড করে দেবো, বিরোচন নিয়ে টেনশন নাই। আমি তোমাকে বিরোচনের সাজেশন দিব, এখান থেকে কমন না পড়লে টাকা ফেরত। ইনশাল্লাহ কমন পড়বে, একদম ইনশাল্লাহ। যদি ওইখান থেকে কমন না পড়ে, টাকা ফেরত, কমন পড়বে। হ্যাঁ, ক্লাস শুরু করবো ভাই, আমিও জানি ক্লাস শুরু করতে হবে। 6 মিনিট পার হয়ে গেছে, ক্লাস শুরু করবো। আজকের ক্লাসের টপিক, হ্যাঁ চলো, ক্লাস মনোযোগ সহকারে করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। আজকের ক্লাস থেকে সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন পাবা, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে কোশ্চেন পাবা না, তুমি কোশ্চেন পাবা, মাস্ট লিখে রাখো। তারপর আসো আজকে তাহলে ক্লাসের টপিক হতে পারে কি, বাংলা ভাষার শব্দ ভান্ডার। আমরা কি পড়বো? শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার ওই যে এতদিন পর্যন্ত তোমরা বলছো ভাই এটা তৎসম শব্দ, এটা তদ্ভব শব্দ, এটা অর্ধ তৎসম শব্দ, কিভাবে বুঝি না, আজকে সব বুঝে যাবা। এখন তোমাকে ক্লাসের শুরুতে আমি বলে রাখি, আজকের ক্লাসটা অনেকটা মুখস্থ নির্ভর। আজকের ক্লাসটা অনেকটা মুখস্থ নির্ভর, যে জায়গায় বোঝা যায় সে জায়গায় আমরা বুঝবো, যে জায়গায় তোমার মুখস্থ করতে হবে সে জায়গায় তোমাকে মুখস্থ করতে হবে। এখন কিচ্ছু করার নাই। এখন তোমার মুখস্থ করার জন্য আমি কিছু কিছু জাদুকরী কৌশলগুলো রাখছি, ওইগুলো তুমি একটু দেখতে পারো। ওইগুলা থেকে আমি তোমাকে যাতে সহজে মনে রাখা যায় সেরকম দিছি। আজকের ক্লাসটা অনেকটাই মুখস্থ নির্ভর, ক্লাসটা একদম করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো, যেইখানে বোঝানো যায় আমি তোমাকে সেইখানে বোঝাই দিব। চলো আগে আমরা দেখি কি বলছে। শব্দের শ্রেণী বিভাগ, একটা শব্দ কোন কোন জায়গা থেকে আসতে পারে। একটা শব্দ আমরা ভাঙতে পারি গঠন অনুযায়ী, মানে গঠন অনুযায়ী। এটা কি মৌলিক শব্দ, মানে স্বাদ না সাধিত শব্দ? মৌলিক শব্দ কি, মৌলিক যে কোনো জিনিস ওটাকে আর ভাঙা যাবে না, সাধিত হলে ভাঙা যাবে। এটা গঠন, মানে গঠন। গঠন তুমি ভাঙতে পারবা না, পারবা না, এটা গঠন হয়ে গেল। তারপর আসো, তারপরে বলছে তোমার উৎসগত, মানে কি শব্দটা কোন জায়গা থেকে উদ্ভব হয়েছে, মানে আমরা কোন উৎস থেকে পাইছি। যেমন তৎসম, তৎসমকে আর একটা ভাষায় আর একটা বলা হয় সংস্কৃত। মানে কি ওই যে হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে যেই ভাষা, আগের সংস্কৃত ভাষা যেটা ছিল, সংস্কৃত থেকে যেটা আসছে ওইটাকে বলা হয় তৎসম বা সংস্কৃত শব্দ। তারপরে কি অর্ধ তৎসম, এইটার কিঞ্চিত পরিবর্তন হয়ে এটা যেটা হয়েছে ওইটা তদ্ভব শব্দ, খাঁটি বাংলা শব্দ, দেশি শব্দ। তারপর কি আছে বিদেশি শব্দ, বিদেশির মধ্যে অনেক দেশের, যে কোনো দেশের, বিদেশ তো বুঝো মানে দেশের বাইরে, আমার দেশ নয় অন্য আশেপাশে যত দেশ আছে, যেমন পাকিস্তান, ইন্ডিয়া যা আছে, আফগানিস্তান, ইরান যাই আছে, ফার্সি যেখান থেকে আছে, ওই দেশগুলোর শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এটা হচ্ছে আমার উৎস, মানে কোন কোন উৎস থেকে আমি শব্দগুলো পাইছি। ওকে। তারপর অর্ধগত, অর্থগত মানে কি এই শব্দটার অর্থ আমরা কিভাবে বের করতে পারি। শব্দটাকে আমরা দুইটা অংশে ভাঙবো, প্রথম অংশ শেষ অংশ, অর্থটা কিভাবে আসবে এটা হিসেবে। যৌগিক, শব্দটা কি যৌগিক না রুরি না যৌগরুরো, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই আপাতত। তোমাকে আমি আস্তে আস্তে যাই, তুমি বুঝে যাবা। ওকে, এতটুকু কি ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার, এই নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। শব্দের শ্রেণীবিভাগ দেখা গেছে। এখন চলো আগে আমরা শিখবো গঠনগত দিক থেকে যেই দুই ভাবে ভাঙা যায়, একটা হচ্ছে মৌলিক আর একটা সাধিত, সেইটা কিভাবে কিভাবে ভাঙা যায় সেটা আগে দেখি। চলো এই যে আসো, কি বলছে মৌলিক শব্দ না। ওকে, কি বলছে শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ, তার মানে কি এই গঠন, গঠন মানে কি এটা কি ভাঙা যাবে না ভাঙা যাবে না। প্রথমে আমরা দেখবো মৌলিক শব্দ, কি শব্দ দেখবো? মৌলিক শব্দ, মৌলিক শব্দ। ওকে, মৌলিক শব্দ। আসো মৌলিক শব্দটা দেখি। যে সকল শব্দগুলোকে আর কোনো অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা মৌলিক শব্দ মানে ভাঙা যায় না, তুমি ভাঙতে পারবা না, ভাঙতে পারবা না। এখন আসো আমরা দু একটা উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে দেখতে পারবা। দেখো ভাই, ভাইকে ভা যোগ প্রশ্রয় যদি তুমি দাও, ভার কোনো অর্থ নাই, প্রশ্রয়ের কোনো অর্থ নাই, তার মানে এটা ভাঙা গেল না, এটা ক্রস হবে না। যদি আমি আসি বোন, বোনকে তুমি কিভাবে ভাঙবা? তুমি তোমার ইচ্ছা মতো ভাঙো, তুমি তোমার ইচ্ছা মতো ভাঙো, তোমার ইচ্ছা মতো যেভাবে খুশি। তুমি বো প্লাস ন, এই বোরও কোনো অর্থ নাই, নরও কোনো অর্থ নাই, মানে তুমি দেখলেই বুঝবা যে ভাই বো বো শব্দে যে এটা কিন্তু বউ না, এই যে এই বউয়ের কিন্তু অর্থ আছে, এটা কিন্তু এই বউ না, বউ না, হ্যাঁ এই বউয়ের কিন্তু অর্থ আছে, এই বউয়ের কিন্তু অর্থ আছে। এটা হবে এই বউ, বউ, হ্যাঁ বয়কারের বউ কি হবে?
বয়কারের বো, এটার কোনো অর্থ নাই। ওকে, তার মানে দুইটার কোনোটার অর্থ নাই, দুই পাশেরটারই অর্থ থাকতে হবে, অর্থ না থাকলে হবে না। অর্থ না থাকলে তার মানে এটা ভাঙা যায় না, বই ভাঙা যায় না। এখন তুমি বলো যে ভাই এখানে গোলাম, গোলামটাকে কি, মানে তুমি এখানে বাংবা গোল যোগ আম। এখন তুমি আমাকে বলো গোল মানে কি, যেটা গোল দেখতে গোল, আর আম, আম, গোল আম মানে কি ভাই, এটা তো ভাঙা গেল। গোলের অর্থ আছে, আমের অর্থ আছে, কিন্তু তুমি দেখো এই গোল আমের অর্থের সাথে গোলামের কোনো সম্পর্ক আছে? তুমি আমাকে বলো, গোলামের সাথে গোলামের কোনো সম্পর্ক আছে? গোল আম মানে যে আমটা দেখতে গোল, ওটার সাথে কি গোলামের কোনো সম্পর্ক আছে? এই গোলাম মানে কি বোঝায়, চাকর। তোমার এটার সাথে কোনো সম্পর্ক হইলো? হইলো না, তার মানে বাদ। এখন এটা থেকে তুমি কোনটা ভাঙবা? এখন তুমি দেখো, এখন যদি আমরা আরেকটা ভেঙে দেখাই, বাদ বাকিগুলো তোমরা এমনি পড়ে নিবা, মানে এগুলো আর ভাঙা যাবে না, তোমরা এমনি বুঝবা। গোলাপ, গোলাপটাকে ভাঙো, গো যোগ লাভ, কোন অর্থ আছে? দুইটার কোনোটারই অর্থ নাই। এই গরু অর্থ আছে, এই অর্থ গরু, এই গো অর্থ গরু, এখন লাভের কোন অর্থ আছে? নাই, তার মানে এটা হবে না। তারপর আসো তুমি পণ্ডিতি করবা এখন, যে ভাই মানে ভাঙবো আমি যেভাবে হোক, ভাঙা তো যায়, কিন্তু ভাঙলে তুমি অর্থ পাবা না। দেখো তুমি যদি এইভাবে দাও, গোল যোগ আপ, এই গোলের অর্থ আছে, এই গোলের অর্থ আছে, কিন্তু আপের কোন অর্থ আছে? গোলাপ, এই গোলটা আমি নিলাম, এই যে আকারটার পুনরূপ দিয়ে দিলাম, গোলাপ দিয়ে দিলাম, এই আপের কোন অর্থ আছে? নাই। তার মানে এরকম কতগুলো হয়, মানে ইম্পর্টেন্ট গুলো আমি তোমাকে দিয়ে দিছি। সাধারণত এই উদাহরণগুলোর ভিতর থেকেই কোশ্চেন হয়। দেখো কেমন, গোলাপ, গোলাম, ভাই, বোন, মাছ, বই, লাল, গোলাপ, ফুল, নাক, তিন, হাত, তারপরে কি আছে, কলম, এরকম আরো অসংখ্য শব্দ আছে, কিন্তু এইগুলো একটু মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন হয়। সে কারণে আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে উদাহরণগুলো তুমি দেখলে তোমার ভাঙতে না হয়, সাধারণত তুমি মনে করতে পারো, মনে রাখতে পারো, বুঝছো? ওকে, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তুমি এখন বুঝতেছো না, এখন তুমি মজা করতে পারো, এখন বুঝতেছো না কি পরিমাণ ইম্পর্টেন্ট ক্লাস এটা, অনেক ইম্পর্টেন্ট, গায়ের জোরে কোনো কিছু ভাঙা যায় না। হ্যাঁ ওকে, আচ্ছা, আম খাই জাম খাই রাফি ভাইয়ের জন্য আমরা একটা ভাবি চাই। এই বৃষ্টি, আপাতত কি বলছে, লাল ফুল নীল ফুল জুবাইর ভাইয়া বিউটিফুল, এইসব বাদ দাও, আপাতত এইসব বাদ দাও, ক্লাস মনোযোগ দাও, মজা করার সময় মজা করবো আমরা। আগে তুমি বলো এটা বুঝছো কিনা, সবাই বলো এটা কি বুঝছো কিনা, দ্রুত 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 বলতে হবে ভাইকে, বুঝছো কিনা? না বুঝলে তো সমস্যা, বুঝতে হবে। আমি তো বুঝলাম না বাঙ্গিরটা কি হবে না। ও ভাই, বাঙ্গিও ভাঙা যায় না ভাই, বাঙ্গিকে আপনি ভেঙে দেখান সাজাদ ভাই, বাঙ্গিরটা ভাঙা যায় না ভাই, ওইটাও মৌলিক শব্দ। ক্লিয়ার ভাইয়া, বুঝছি ক্লিয়ার। ওকে, খুব বেশি সময় নেওয়া যাবে না, কিন্তু বুঝতে হবে, ক্লাস বুঝতে হবে, ক্লাস না বুঝলে সমস্যা। চলো ওকে, এরপরে যে আমরা মৌলিক শব্দ শিখলাম, এখন আমরা সাধিত শব্দ শিখবো না? সাধিত শব্দ কি শিখতে হবে না? চলো সাধিত শব্দ শিখি। এই যে দেখো, সাধিত শব্দ, মৌলিক শব্দ বা ধাতু অথবা প্রকৃতি অথবা সন্ধি উপসর্গ প্রত্যয় যোগে কিংবা সমাস নিষ্পন্ন হয়ে যেসব শব্দ গঠিত হয় তাকে সাধিত শব্দ বলে। তার মানে কি, তোমার মৌলিক যে শব্দটা ওইটার সাথে আর কিছু যুক্ত হবে, প্রত্যয় যুক্ত হতে পারে, মানে উপসর্গ যুক্ত হতে পারে, তারপরে তোমার সমাসবদ্ধ হতে পারে, সন্ধিবদ্ধ হতে পারে, তারপরে তোমার আর কি আছে, সমাস সন্ধি উপসর্গ প্রত্যয়, এইগুলাই তো, উপসর্গ প্রকৃতি প্রত্যয়, এইগুলা যুক্ত হতে পারে। এইগুলা যুক্ত হলে সেটাকে বলা হয় সাধিত শব্দ। এখন এত কিছু বাদ, আমরা সাধিত শব্দগুলো ভাঙবো। এদিকে দেখো, এটা হচ্ছে ভাঙা যায়, এটা হচ্ছে ভাঙা যায়। যেমন উপসর্গ যোগে পরাজয়, পরাজয়, যেমন এখানে জয়ের সাথে পর, হ্যাঁ, জয়, পর যোগ জয় হয়েছে। হ্যাঁ, প্রথমে ছিল মেইন শব্দটা কি, মেইন শব্দ আমার জয়, আর এই যে পর, এই পর, হ্যাঁ, এই পর দুইটা মিলে অর্থবোধক একটা শব্দ তৈরি করছে, পরাজয়। ওকে, এটা একটা উপসর্গ, ওকে, উপসর্গ হিসেবে বসছে, সেই কারণে এই দুইটা, এটা একটা সাধিত শব্দ। এটাকে ভাঙতে পারবা, তুমি ভাঙতে পারবা। তারপরে দেখো, চলন্ত, চল প্লাস অন্ত, তারপরে ঢাকায়, ঢাক যোগ আই, তার মানে কি, ওটাকে বোঝায় ঢাকারি। ওকে, হাত যোগ আ মানে কি হাতা, হাতারি, ওটার আ যোগ করলে ওটা হয়ে যায় হাতা। এরকম দেখো, মানে কি তুমি একটু দেখবা মানে মূল শব্দটার সাথে কিছু যুক্ত আছে কিনা। যেমন দেখো গোলাপ, আরো সহজভাবে তোমাকে আমি বোঝাই। তুমি যদি দেখো গোলাপ, গোলাপ, হ্যাঁ, গোলাপ যোগ ই, গোলাপ যোগ ই। এখন এই গোলাপ আর ই মানে গোলাপি অর্থ কি, গোলাপি মানে গোলাপ, গোলাপ রঙের একটা কালার বোঝাইছে, তার মানে গোলাপ আর ই হচ্ছে ওই রকম, ই হচ্ছে ওই রকম, মানে গোলাপের রকম, গোলাপের মতোই, গোলাপের যে কালারটা ওই কালারটাই বোঝাইছে গোলাপি। ওকে, বুঝছো? এটাকে ভাঙা যায়, এটা বুঝছো কিনা? তোদের আমি যেটা পড়াই সেটা পড়ো আগে। এখন তোমার কোশ্চেন করার সময় না। মেকআপও হয় ভাইয়া, আপ তো মেকআপও হয় না তোদের। মেকআপ কি বাংলা শব্দ? এই তোদের মানে দুষ্টু গুলা, তোদের কি করবো আমি? মেকআপ কি বাংলা শব্দ?
মেকআপ অর্থ কি জানোস? মেকআপ অর্থ কি তোরা বুঝোস? মেক যোগ আপ, মেক যোগ আপ, এটা হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড। শুভ ভাই পড়ায় নাই তোদের? ফ্রেজাল ওয়ার্ড। মেকআপ অর্থ কি? মেকআপ অর্থ পরিপূরণ, তার মানে তোর সুন্দর চেহারা নাই, তুই মেক দিয়ে তোর যে যায় মনে করো তোর কম আছে, ওই যে পাউডার আর কি কি বলে, ওই যে ফাউন্ডেশন কি কি বলে ওগুলো জানি না আমি, আইলাইনার টাইলাইনার যাই হোক যাই বলে, ওইগুলা দিয়ে তুমি তোমার পরিপূরণ করতেছো, মানে তোমার সঠিক নাই, ওইটাকে বলা হয় মেকআপ। মেয়েরা মেকআপ ইউজ করবি আর এসব করা যাবে না, বুঝছিস? ওকে 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 ওকে। হ্যাঁ, এখন ক্লাসে মনোযোগ দাও ভাই, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ মেয়েরা, ওকে চলো। এরপর এরকম দেখো, প্রত্যয় যোগে আছে, প্রত্যয় যোগে আছে, তারপর তোমার সমাস যোগ আছে, নীলপদ্ম, পীতাম্বর, বিনাপানি, তারপর তো দেখো সন্ধি যোগে আছে, দৈপায়ন, হিমাচল, বিদ্যালয়, দম্পতি, জায়াপতি, তারপর দেখো দমযোগপতি, ওরকম দেখো এভাবে দেখো তোমাদের আছে। এভাবে মানে কি মৌলিক শব্দ ভাঙা যায় না, সাধিত শব্দ ভাঙা যায়। সাধিত শব্দ আমরা কিভাবে চিনবো? মৌলিক শব্দটা থাকবে, ওই শব্দের সাথে কিছু না কিছু হয় আগে নয় পরে যুক্ত থাকবে, এই হচ্ছে এরকম। নাহলে সমাসবদ্ধ, নাহলে ইবদ্ধ, সন্ধিবদ্ধ। সমাসবদ্ধ হলে কিন্তু দুইটারই অর্থ থাকে, সন্ধিবদ্ধ হলে আগেরটার অর্থ থাকবে পরেরটার অর্থ থাকবে, তা নাহলে সন্ধি হবে না, দেখছো? ওকে, তার মানে ওটাকে ভাঙা যায়। এখন এতটুকু বুঝছো না? ভাইকে বলো তো, বুঝছো না? বোঝার তো কথা। চলো এরপরে দেখো যৌগিক শব্দ, শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগে আসো। অর্থমূলকে যৌগিক রুরি আর যোগরুরি ছিল। হ্যাঁ, কি ছিল? যৌগিক রুরি যোগরুরো। এখন আমি তোমাকে বলি, মনোযোগ না দিলে কিন্তু ক্লাসে বুঝবা না, পরে কিন্তু ভাইয়ের দোষ দিবা না যে ভাই আমি বুঝলাম না কেন। মনোযোগ না দিলে কিন্তু ক্লাসে বুঝবা না। আগে দেখো, আগে দেখো যৌগিক শব্দ কি, তোমার এটা জানার দরকার নাই, তার থেকে বড় কথা তুমি এটা জানো, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ। এই ব্যুৎপত্তি মানে কি? মানে তোমার হচ্ছে তোমার উৎপত্তি আছে না, উৎপত্তি, উৎপত্তি মানে কি জন্মগত অর্থ, তুমি এটা মনে রাখবা কি জন্মগত অর্থ। হ্যাঁ, এটা হচ্ছে জন্মগত অর্থ, তুমি এভাবে মনে রাখবা, জন্মগত অর্থ। কি অর্থ? জন্মগত অর্থ। ওকে, জন্মগত অর্থ, জন্মগত অর্থ। আর এটা হচ্ছে ব্যবহারিক অর্থ, মানে কি আমরা যেটা ব্যবহার করি, আমরা যেটা ব্যবহার করি, দুইটা সেম হলে, দুইটা কি হলে? একই হলে, দুই অর্থটা মানে ওর জন্মগত অর্থ যদি, জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে সেটা হবে যৌগিক। সেটা কি হবে? যৌগিক। মাথায় রাখো, মানে আমরা কিসে চলে যাচ্ছি? আমরা চলে যাচ্ছি অর্থমূলক শ্রেণীবিভাগে যাচ্ছি। হ্যাঁ, অর্থমূলক শ্রেণীবিভাগে গেছি। কি গেছি? দুইটার মানে ওর জন্মগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তাহলে ওটা হবে যৌগিক শব্দ। ওটা কি শব্দ হবে? যৌগিক শব্দ। দেখো, একটু দেখো, এখন এটাকে ভাঙো, মানে কর্তব্যটাকে আমরা যদি ভাঙি, তোমাদের তো প্রত্যয় শিখায় নাই, প্রত্যয় শিখাইলে বুঝে যাওয়া। কর্তব্যকে যদি আমরা ভাঙি, ক্রি, ক্রি দিয়ে একটা চিহ্ন হবে, এটাকে বলা হয় রুট অফার না, এটা হবে মনে করো যে তোমার ক্রি, প্রকৃতি চিহ্ন। হ্যাঁ, এটা হবে প্রকৃতি চিহ্ন, ক্রি প্লাস তব্য। এটার অর্থ কি বুঝো? ক্রি মানে কাজ, ক্রি মানে কি? ক্রি মানে কাজ, আর তব্য মানে উচিত, তব্য মানে উচিত। আর কর্তব্য বলতে আমরা কি বুঝি? মানে কি এটা দেখো, আমরা ব্যুৎপত্তিগত অর্থ আগে বের করি, মানে কাজ উচিত, মানে কি যেই কাজটা করা উচিত। আর আমরা কর্তব্য কিসের জন্য ব্যবহার করি? মানে এই কাজটা আমার করা উচিত, ওটা হচ্ছে কর্তব্য। ওকে, ওটা কি? কর্তব্য। ঠিক আছে, আমাদের যেটা করা উচিত ওইটাই তো কর্তব্য। তার মানে ব্যুৎপত্তিগত অর্থ আর আমাদের ব্যবহার আমরা যেটা করি ওটা কি? সেম। ওটা কি হলো? চেক। সেম হয়েছে না? সেম হয়েছে। ওকে, এখন আসো, আসো গায়ক। হ্যাঁ, গায়কটাকে আমরা ভাঙবো, আমরা পাবো গই যোগ নক, গই যোগ নক। এটা হচ্ছে গই অর্থ গান, গই অর্থ কি ভাইয়া? গই অর্থ গান, আর নক অর্থ করে। নক অর্থ কি? করে, এরকম। মানে কি গান যে করে, গান যে করে তাকে কি বলা হয়? মানে আমরা ব্যুৎপত্তিগত অর্থ পেলাম গান করে। আর আর গায়ক দ্বারা আমরা কি বোঝাই? যে গান করে। গায়ক দ্বারা আমরা এটা বোঝাই না, যে গান করে। এখন কথা হচ্ছে তোমাদের কাছে, তোমরা এখন বলো যে চিকা মারা, চিকা মারা এইটা কিভাবে যৌগিক হয়? চিকা মানে ওই যে ইঁদুরের সাথে চিকা শব্দটা শুনছো না? চিকা, চিকাকে আমি মারলাম ভাই। চিকা মারার ব্যুৎপত্তি করতে আর ব্যবহারিক অর্থ কি এক হবে? না। এটা হচ্ছে চিকা অর্থ কি জানো? আমি তোমাকে বলি, এখন চিকা, চিকা মারা, চিকা যোগ মারা, চিকা যোগ কি হবে? চিকা যোগ মারা। ওকে, চিকা যোগ মারা। এই চিকা অর্থ কি? পোস্টার বা মার্কা। চিকা অর্থ কি? পোস্টার যোগ মার্কা। মারা মানে কি? মারা মানে বসানো, ডিরেক্ট বসানো, বসানো বা মারা একই কথা। মানে তুমি দেয়ালে চিকা মারলাম, দেয়ালে চিকা মারলাম, হ্যাঁ এই ওই যাই চিকা মারিস না, মানে এরকম বলতে তোমার ওই যে চিকাটা আমরা মারা বোঝাই ওটা না, কিন্তু চিকা মারিস না বলতে পোস্টার মারো না দেয়ালে। অনেক জায়গায় তুমি দেখবা যে এই জায়গায় চিকা মারা নিষেধ, কি এই জায়গায় চিকা মারা নিষেধ, তার মানে কি ওই জায়গায় তোমার ওই যে ইঁদুর, মানে তুমি যাইতেছো, মানে একটা দেয়ালে লেখা দেখলা এই জায়গায় চিকা মারা নিষেধ, তোমার কেমন লাগবে? কি রে ভাই
আমি যে চিকা কই বাবা, আর আমি মারবই কিভাবে? কিন্তু ওই চিকা মারা দিয়ে ওইটা বোঝায় না, ওই চিকা মারা দিয়ে বোঝাইছে তোমাকে ওইখানে পোস্টার মারা নিষেধ। এখন বুঝছো? এটা বুঝছো কিনা? যৌগিক শব্দ বুঝছো কিনা বলো? এরপর আমরা রুড়িতে যাব, রিসে যাব। বুঝছো কিনা? গই প্লাস অক, নক একই কথা, অক বা নক সেম কথা। ঘাবড়ানোর কিছু নাই, নক অক তুমি একই কথা, ঘাবড়ানোর কিছু নাই। জুবাইর ভাই যেইটির নাম জানে, আমি ওইটি মেকআপের নামও জানি না। মানে তুমি একটা মেয়ে হয়ে কি বললা তুমি? মানে এই যে ফাউন্ডেশন, তারপর আমি আর কি নাম বলছিলাম, যে আইলাইনার, পাউডার, এই তিনটা নাম কে না জানে ভাই? তুমি জানো না? না, এটা তো একই হইলো, সেমই তো হইলো। এই চিকা মারা দ্বারা তুমি তোমার চিকা মারা বোঝে না, এটা ব্যবহার আমরা, তুমি আমি ব্যবহার করি না, কিন্তু সবাই এটা ব্যবহার করে চিকা মারা দিয়ে পোস্টার মারাই বোঝায়। এটা সেম ভাই, এটা সেমই হইলো। আসমানি এরা বুঝতেছো না? সবই পড়াবো আজকে, সবই পড়াবো। আচ্ছা, কি বুঝো না ভাই, আমাকে একটু স্পেসিফিকলি বলো। আসছো কখন তুমি? ক্লাসে কখন আসছো? মানুষ না বুঝলে এখন কিছু করার নাই, এটা ব্যাকরণের ভাষা, এটা বুঝতে হবে। ওকে আসমানি, আর আমি তোমাকে বলি, মানে জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ দুইটা যদি একই হয়, একই অর্থ বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে হবে যৌগিক শব্দ, অর্থমূলক শ্রেণীবিভাগের ক্ষেত্রে। এটা কিন্তু ওই যে গঠনমূলক শ্রেণীবিভাগ না, অর্থমূলক শ্রেণীবিভাগে আমরা চলে আসছি, সেটা হবে যৌগিক শব্দ। সেই ক্ষেত্রে আমরা পড়াইছি ক্রি প্লাস তব্য। ক্রি মানে করা, তব্য মানে উচিত, যেটা করা উচিত সেটাকেই তো বলা হয় কর্তব্য। তার মানে জন্মগত অর্থ আর মানে ব্যবহারিক অর্থ দুইটা তো সেম হইলো, দুইটা সেম হইলে হবে যৌগিক শব্দ। এখন আশা করি বুঝছো। ওকে, আজকে চিকা মারমু, চিকা না? ওকে মাইরো, তারপরে আসো, এরপরে যাই আমরা, এরপরে যাই দেখি। এই যে তোমাদের জন্য এরকম অনেক দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য, তোমাদের পড়ার জন্য। দৌহিত্র, দুইটা প্লাস স্ন মানে কি? দৌহিত্র বলতে কি বোঝায়? কন্যার পুত্র কিন্তু কিন্তু বোঝায়। আমার দৌহিত্র, দাদারা নানারা বলে আমার দৌহিত্র, দৌহিত্রের নাম এরকম, নানারা বলে, ওটা কিন্তু কন্যার পুত্রকে বোঝায়। কন্যার পুত্র মানে কি? আমার নাতি, ওটাকে বোঝায় দৌহিত্র। হ্যাঁ, এটার মানে ব্যবহারিক অর্থ, উৎপত্তিক অর্থ দুইটাই সেম, দুইটাই সেম। ওকে আসো, এভাবে তোমরা একটু পড়বা, এভাবে একটু পড়বা। এরকম কিচ্ছু না, তোমার এই যে যেরকম এই যে তোমার উদাহরণগুলো দিছি না, এই উদাহরণগুলো তোমরা কয়েকবার পড়লে দেখবে যে তোমার মনে থেকে যাবে যে এটা আমরা যৌগিক শব্দের মধ্যে পড়ছিলাম, এরকম। তারপর যদি তোমার মনে না থাকে, তখন তুমি রুলস অনুযায়ী ভাঙবা, ভেঙে ভেঙে দেখবা এটা কি হইলো কিনা, বুঝছো? তারপর চলো, এরপরে দেখো রুড়ি শব্দ শিখবো আমরা। এখন রুড়ি শব্দের ক্ষেত্রে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা। এখন এখানে একটা কথা আছে, আমি তোমাকে বলি। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ, তার মানে কি? জন্মগত অর্থ, এটা যে জন্মগত অর্থ, আর ব্যবহারিক অর্থ দুইটা হবে আলাদা। এটা রুড়ির ক্ষেত্রেও সেম, যৌগ রুড়ের ক্ষেত্রেও এই কৌশলটা সেম। তাহলে ভাই পার্থক্য কোথায়? যৌগ রুড় হচ্ছে সমাস সাধিত শব্দ, আর সমাস সাধিত শব্দ ছাড়া অন্য যত সাধিত শব্দ আছে, যদি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাহলে ওইটা হবে তোমার রুড়ি শব্দ। তার মানে এত রুড়ি শব্দ কিভাবে সন্ধি সাধিত হয়, প্রত্যয় সাধিত হয়, উপসর্গ সাধিত হয়। এখন তোমার এত কিছু মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু মনে রাখবা যৌগ রুড় শব্দ সমাস সাধিত, আর এটার কি দুইটা আলাদা হবে। অর্থ কি হবে? দুইটা, দুইটা মিলবে না, দুইটা আলাদা হবে। দুইটা কি হবে? দুইটা অর্থ কি হবে? দুইটা হবে আলাদা, দুইটা কি হবে? আলাদা হবে। যদি শব্দটা সমাস সাধিত হয়, সমাস সাধিত বুঝো, সমাস পড়ছো না, কোনটা সমাস সাধিত তোমরা বুঝে যাবা। যদি সমাস সাধিত হয়, তাহলে কি হবে? সমাস সাধিত হইলে শব্দটা হবে তোমার, মনে করো যে যৌগ রুড় শব্দ। আর যদি সমাস সাধিত না হয়, প্রত্যয়, উপসর্গ, সন্ধি যাই হোক, তাহলে ওইটা কি হবে? ওইটা হবে তোমার কি হবে? ওইটা হবে রুড়ি শব্দ। এতটুকু আশা করি বুঝছো, এতটুকু আশা করি বুঝছো। তারপরে আসো, এখন দেখো আমি তোমাকে এটা একটু ভেঙে দেখাই। উপসর্গ, 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 উপযোগ স্বর্গ, উপযোগ স্বর্গ, এটার মেইন অর্থ কি জানো? জন্মগত অর্থ কি? এটা জন্মগত হচ্ছে আগের অধ্যায়, আগের অধ্যায়, আগের অধ্যায়। এটা জন্মগত অর্থ কি? আগের অধ্যায়। যেমন দেখো উপসর্গ, আমি জয় পড়াইছিলাম, উপসর্গ তোমাদের পড়াইলে আরো ক্লিয়ার হবা। যেমন জয় হচ্ছে মেইন শব্দ, এর আগে তুমি বসাও পড়া, পর বসাও, হ্যাঁ, পড়া, এটা কিন্তু পড়া মানে কি? এটা তৎসম উপসর্গ, পড়া একটা উপসর্গ। উপসর্গটাকে আগে বসছে না, তার মানে এটাকে বলা হয় আগের অধ্যায়। উপসর্গ এটাকে বলা হয় কি? উপসর্গ, এটাকে বলা হয় উপসর্গ। উপসর্গ কি আগে বসে না? তার মানে এটা জন্মগত অর্থ কি? জন্মগত অর্থ কি? জন্মগত অর্থ হচ্ছে আগের অধ্যায়। কিন্তু উপসর্গ দিয়ে কি আমরা এটা বুঝি? উপসর্গ দিয়ে আমাদের ব্যবহারিক অর্থ কি? উপসর্গ দিয়ে আমরা বুঝি যে, মনে করো যে একটা রোগের লক্ষণ দেখা গেলে ওটার বলা হয় যে রোগের উপসর্গ দেখা দিয়েছে। মনে করো যে তোমার
জ্বরের আগে মাথা ব্যথা, এটা বলবে যে জ্বরের উপসর্গ, এটা মাথা ব্যথা। মনে করো যে তোমার খাবারের অরুচি, এরকম বলবে যে উপসর্গ। এখন বুঝছো উপসর্গটা? বুঝছো? এখন বুঝছো কিনা? রুড়িটা বুঝছো কিনা আমাকে বলো তো? রুড়িটা বুঝছো কিনা বলো? রুড়িটা বুঝছো কিনা বলো তো আমাকে? রুড়িটা বুঝছো কিনা? আচ্ছা, আমার মনে হয় না আমি পড়ানোর পর তোমার ব্যাকগ্রাউন্ডে সমস্যা থাকার কথা, যদি তুমি আজে বাজে কমেন্ট বাদ দিয়ে ক্লাসটা মনোযোগ সহকারে করো। আমার মনে হয় না তোমার মানে সমস্যা হওয়ার কথা। ওকে, বুঝছি। জি ভাইয়া, তার মানে আমি তোমাকে আগেই বলছি, যৌগিক শব্দতে শুধু ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক। আমি বারবার বলতেছি যৌগিক শব্দতে, এবং আজকের সবচেয়ে কঠিন টপিক এইটাই, সবচেয়ে কঠিন টপিক এইটা, বুঝছো? সবচেয়ে কঠিন টপিক এটা যদি তুমি আজকে বুঝো, আজকের ক্লাসের পর থেকে মজা লাগবে, কোনো সমস্যা নাই। ওকে, দেখো, যদি বলি আমি তোমাকে কি বলছি, যৌগিক শব্দের ক্ষেত্রে দুইটা সেম হবে, জন্মগত অর্থ ব্যবহারিক অর্থ দুইটা সেম। রুড়ি শব্দ আর যৌগরুরের ক্ষেত্রে আলাদা, কিন্তু যৌগরুর হবে সমাস সাধিত, রুড়ি শব্দ হবে অন্যান্যটা সাধিত। হ্যাঁ, সমাস সাধিত হবে না। ওকে ওকে ওকে, চলো তাহলে দেখি আমরা, এরপরে দেখি। এরপরে এরপরে যা আছে এগুলো তোমরা দেখতে পারবা। এই দেখো, আমি তোমাকে হস্তটা ভেঙে দেখাই, হস্তটা ভেঙে দেখাই। হ্যাঁ, হস্তটা ভেঙে দেখাই। এটা হস্তটা ভাঙলে হবে হস্ত যোগ ইন, হস্ত যোগ ইন। তার মানে কি? হস্ত মানে কি? হাত। ইন মানে সম্পর্কিত, মানে হাত সম্পর্কিত। যদি আমি এইভাবে দেই, মানে তোমাকে আমি এমনি ধারণা দিয়ে বলে দিচ্ছি, হাত সম্পর্কিত। এই হস্তি বলতে কি আমরা হাত সম্পর্কিত বুঝি? হস্তি বলতে কি? হস্তি অর্থে কি? হাতি। আমরা ব্যবহারিক অর্থে ব্যবহার করি হাতি, ব্যবহারিক অর্থে ব্যবহার করি কি? হাতি। তার মানে কি দুইটাকে এক হয়েছে? জন্মগত অর্থ হাত সম্পর্কিত, আর যে ব্যবহারিক অর্থ হাতি, দুইটাকে এক হয়েছে, এখন আলাদা হয়েছে। তার মানে বুঝছো? বুঝছো? এই যে গবাক্ষ, গবাক্ষ বলতে আমরা কি বুঝি? গরুর যে জায়গাটা বোঝা হয় ওটাকে বলা হয় গবাক্ষ। কিন্তু এটা অর্থ কি? এটার অর্থ জানালা। গবাক্ষ অর্থ কি? গবাক্ষ অর্থ জানালা। ওকে, গবাক্ষ অর্থ কি? গবাক্ষ অর্থ জানালা, দুইটা আলাদা। হস্ত আছে যার না, এই হস্তি বলতে আমরা হাতি বোঝাই। হ্যাঁ, ওইভাবে তুমি ওইভাবে করলে পরে ওইটা আলাদা হবে। আসো এপাশে যাও। এই যে দেখো, এরকম তুমি দেখবা, এরকম অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবা। এই যৌগরুর শব্দ, এই যে দেখো যৌগরুর শব্দ, জাদুকরি কৌশলটা সেম। কিন্তু এই যে নিচে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই যে আমি এই জায়গায় লিখে দিচ্ছি সমাসাধিত শব্দ। ব্যুৎপত্তিগত অর্থ মানে জন্মগত অর্থ, আর ব্যবহারিক অর্থ হবে আলাদা। কেমন? দেখো, এটা মহাযাত্রা, মহাযাত্রা দিয়ে কি বোঝায়? মহাযাত্রা, মহাযাত্রা দিয়ে মেইনলি বোঝায় কি? মহাযাত্রা দিয়ে বোঝায় হচ্ছে তোমার মেইনলি মারা যায় না, এটা বোঝায় হচ্ছে মারা। জন্মগত অর্থ কি? মারা। মানে মারা গেলে ওটাকে বলা হয়, হিন্দু ধর্মে অন্তত বলা হয়, এটা হিন্দু ধর্মে যারা আছো তারা জানো যে মহাযাত্রা। ওকে, কিন্তু আমরা মহাযাত্রা দিয়ে কি বুঝাই? মনে করো যে ব্যান্ড বাঁশি যা আছে সব নিয়ে মানে বিয়ে করতে যাচ্ছি, গাড়ি টাড়ি যা আছে গাড়ি টাড়ি নিয়ে মনে করো যে বউ আনতে যাচ্ছি, এটাকে আমরা বলি মহাযাত্রা। দুটা কি এক হইলো? দুটা কি এক হয়েছে? এক হয় নাই, দুটা আলাদা হয়েছে। দুটা আলাদা হয়েছে না? দুটা আলাদা হইলে এটা কি হবে? এটা হয় রুড়ি শব্দ নয় যৌগরুর শব্দ। যেহেতু এটা সমাসাধিত শব্দ, এটা সমাসাধিত শব্দ, সেহেতু হবে কি? সেহেতু হবে কি? সেহেতু হবে মনে করো তোমার কি হবে? সমাসাধিত শব্দ হলে মনে করো যে যৌগরুর শব্দ হবে। হ্যাঁ, ওকে। এখন আসো, জল দেয় যে জলদ, এটাকে আমরা একটু ভেঙে দেখাই, এটা তোমরা বুঝবা, ভাঙলেই বুঝবা তোমরা নিজের। আমি তোমাকে তো ভেঙে দিচ্ছি, পরে ভেঙে দিচ্ছি, আমি তোমাকে দু একটা বুঝাই দিচ্ছি, ওইগুলা পরের ভাঙাগুলা তোমার কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা। আসো, এটা দেখো জলদ, এই জলদ দিয়ে মেইন অর্থ হচ্ছে মেঘ। জলদের মেইন অর্থ কি? মেঘ। আর আমরা জলদ দিয়ে বুঝি কি? মানে জল দেয় যে, জল দেয় যে। এখন তুমি আমাকে বলো, জল দেয় যে, এখন জল কি শুধু মেঘ দেয়? জল কি শুধু মেঘ দেয়? তোমার হি দিতে পারে না? তোমার সমুদ্র দিতে পারে না? সমুদ্র থেকে জল পাও না তুমি? টিউবওয়েল থেকে জল পাও না? টিউবওয়েল থেকে জল পাও না? টিউবওয়েল থেকে জল পাও না? এখন দুইটার অর্থ কি এক হইলো? মেঘ আর এই যে সমুদ্র, টিউবওয়েল, দুইটার অর্থ কি এক? এক হইলো? বলো এক হইলো? এক না। যেহেতু সমাসাধিত শব্দ সেহেতু যৌগরুর শব্দ। এখন আমাকে বলো ভাইয়া, বুঝছো কিনা? অর্থমূলক শ্রেণীবিভাগ বুঝছো কিনা? যৌগরুর, রুরো আর হচ্ছে কি যৌগিক শব্দ, বুঝছো কিনা ভাই বলো তো? বুঝছো কিনা বলো তো? আপনার বউ আনতে যাবো না, আগে বিয়ে তো করি রে তারপরে। ওকে ওকে ওকে, জোয়ার ভাইয়া হাতির মতো মোটা। তোরা যে কি পরিমাণ মোটা একটু দেখা উচিত তোদের, তোদের দেখলে বুঝতে পারতাম সামনাসামনি। ওকে, একটু আস্তে আস্তে বলেন, এত আর্লি বললে তো বোঝা যায় না। আর ভাইয়া একটু কাইন্ডলি বোঝাইয়া বলেন, বুঝতেছি না।
তুমি আমার মনে হয় নাফিসা আফরিন মৌ একটু পরে আসছো ক্লাসে, আমার যতটুকু ধারণা। তারপরের কথা, আমি এই একটা জিনিস, আমি আমি না, এটা আমি বললাম যে আমি একটু ফাস্ট বলছি, কিন্তু একটা জিনিস আমি তোমাকে না হলেও এই একটা জিনিসই 10 থেকে 15 বার রিপিট করছি। সেই ক্ষেত্রে তোমার বোঝার কথা, সেই ক্ষেত্রে এটা বোঝার কথা, বুঝছো? এটা এটা বোঝার কথা, তারপরও না বুঝলে সমস্যা নেই, তুমি ক্লাসে থাকো। এটা আমি তোমাকে বলছি, এটা সবচেয়ে কঠিন টপিক, এটা সবচেয়ে কঠিন টপিক এই ক্লাসের। এটা থাকো তুমি, ইনশাল্লাহ পরের গুলা ইজিলি বুঝে যাবা, বুঝছো? ওকে, ক্লিয়ার ভাইয়া, সমস্যা নাই। আমি তোমাকে বলি, ব্যাকরণ এমন একটা টপিক, ব্যাকরণ তোমার যদি সব বিষয়ে ধারণা না থাকে, একটা টপিক তুমি সরাসরি এসে ধরতে পারবা না, ধরতে তোমার কষ্ট হবে। যারা ধরতে পারো তারা তো ব্রিলিয়ান্ট, না ধরতে পারলেও কোনো সমস্যা নাই, তুমি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে থাকো। দেখবা যে একটা সময় তুমি আজকের ক্লাস না বুঝলে পরে একদিন অন্য একটা ক্লাসের সাথে এটা যখন রিলেটেড হবে, তখন তুমি এটা ঠিকই বুঝে যাবো, বুঝছো? ব্যাকরণ আমি তোমাকে প্রথম দিন থেকে বলে আসতেছি, একটার সাথে আর একটা রিলেটেড। যখন আমরা পুরো ব্যাকরণটা শেষ করে ফেলবো, তখন তুমি পরের বার প্র্যাকটিস করলে তুমি আস্তে আস্তে সব পারবা, বুঝছো? ওকে ওকে ওকে, হ্যাঁ, পুকুর থেকেও পানি পাই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তারপর আসো, পরে আমরা দেখি। মনে করো যে আমরা সবচেয়ে কঠিন টপিকটা শিখে ফেলছি। আমরা শিখলাম কি, মৌলিক শব্দ, সাধিত শব্দ গঠনমূলক দিক থেকে, এবং অর্থমূলক দিক থেকে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, আর কি শিখছি, যোগরূঢ় শব্দ। এখন দেখো, আমি একটু রিক্যাপ করি তোমাকে। গঠনমূলক দিক থেকে মৌলিক শব্দ ভাঙা যায় না, যৌগিক সাধিত শব্দ ভাঙা যায়, এটা গেল গঠনমূলক দিক শেষ। অর্থমূলক দিকে আসো। অর্থমূলক দিকে যদি আমরা আসি, অর্থমূলক দিক থেকে 3 প্রকার: যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। যৌগিক হচ্ছে জন্মগত অর্থ, আর হচ্ছে ব্যবহারিক অর্থ এক। রূঢ়ি এবং যৌগরূঢ় এই দুইটাতে ব্যবহারিক অর্থ, জন্মগত অর্থ আলাদা। কিন্তু রূঢ়িটা হবে তোমার, যৌগরূঢ়টা হবে সমাস সাধিত, আর রূঢ়ি হবে তোমার প্রত্যয়, উপসর্গ, সন্ধি সাধিত। যেটাই হোক, রূঢ়িটা সমাস সাধিত, তুমি এইটা মনে রাখবা। তুমি দুইটা অর্থ যদি আলাদা দেখো, রূঢ়িটা সমাস সাধিত, এবং তোমার মনে করো যে অন্য দুইটা যা আছে ওইটা মনে করো যা অন্য কিছু যেই সাধিতই হোক। এখন আশা করি তোমরা যে বুঝো নাই, কে কমেন্ট করছিলা, আশা করি তোমার এখন বোঝার কথা। না বুঝলে পরে তুমি একটু টেনে দেখে নিও পিছন থেকে, ক্লাসটা শেষ হওয়ার পর আশা করি বুঝে যাবা। তারপর না বুঝলে পর আমি তোমাকে ইনশাল্লাহ বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আসো, সব বুঝতে হবে, না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না। তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, বুঝছো? যেই কমেন্ট করছিলা, কমেন্ট করার জন্য তোমাকে ধন্যবাদ। এরপর আসো, কমেন্ট না করলে বুঝবা কিভাবে? এই যে এগুলো তোমাদের জন্য ভেঙে ভেঙে দেওয়া আছে, তোমরা শুধু ই করবা, তোমরা শুধু দেখবা, তোমাদের কাজ হচ্ছে দেখা। শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ। এখন আসো, আমরা উৎসমূলক শ্রেণী বিভাগে যাব। তার মানে শব্দটা আমরা কোন উৎস থেকে আনছি, শব্দটা আমরা কি, শব্দটা আমরা কোন উৎস থেকে আনছি, হ্যাঁ, শব্দটা আমরা কোন উৎস থেকে আনছি। এখন দেখো, মানে ধরো তোমার তৎসম থেকে আনছি, না তদ্ভব থেকে আনছি, না অর্ধ তৎসম থেকে আনছি, না দেশি শব্দ, না বিদেশি শব্দ, কোন উৎস থেকে শব্দটা নেওয়া হয়েছে সে অনুযায়ী ভাগ করা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রথম ভাগটা হচ্ছে আমাদের তৎসম শব্দ। আমাদের প্রথম ভাগটা কি ভাই? আমাদের প্রথম ভাগটা হচ্ছে তৎসম শব্দ। এখন দেখো, তৎসম শব্দ মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, সাধু ভাষার 85% শব্দই তৎসম শব্দ। এখন তোমাকে আমি বলি, ওই যে তোমাকে আমি যখন আমি তোমাকে নত্যবিধান সত্যবিধান পড়াইছি না, আমি বলছি না তৎসম শব্দ লাগবে, অনেক জায়গায় কিন্তু তৎসম শব্দ লাগছে। এখন আজকের শব্দ ভান্ডার ক্লাস করার পর তোমার ব্যাকরণে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তো এই কারণে দেখো কিভাবে চিনবা তৎসম শব্দগুলা, কিভাবে তৎসম শব্দের রুল নাম্বার 1, অনেকগুলো রুলস আছে। আমার রুল নাম্বার 1-এ আমরা যেটা দেখবো, তৎসম শব্দে যদি দীর্ঘ অথবা দীর্ঘিকার, দীর্ঘ অথবা দীর্ঘিকার, তার মানে কি, আমি তোমাকে আগেই বলছি ব্যাকরণে মানে তৎসম শব্দ কোনগুলো, যত উদ্ভট টাইপের শব্দ আছে যেগুলোর ইউজ সাধারণত কম। যেমন দেখো, এই যে দীর্ঘিকার বেশি ইউজ করি আমরা, নাকি রস্বীকার বেশি ইউজ করি? রস্বীকার। রস্বীকার বসবে বিদেশি শব্দে, কিন্তু দীর্ঘিকার বসে তৎসম শব্দে, দীর্ঘই বসে তৎসম শব্দে। দীর্ঘই দেখো, দীর্ঘই দীর্ঘিকার, রস্যই রস্যকার, তারপর রি, তারপর আছে কযোগ মধ্য নস, এই যে দেখছো, এটা ক্ষীয় খ মানে কি, কযোগ মধ্য নস। তারপর আসো খযোগ ম, হযোগ ম, এটা হবে, হ্যাঁ। এটা আসো, এটা কি বলে, আমরা হয়ম বলি। তারপরে বলো মূর্ধন্য, খণ্ডত, বিসর্গ। তার মানে এই শব্দগুলা যুক্ত থাকলে, এই শব্দগুলা যুক্ত থাকলে সেটা হবে তৎসম শব্দ। কি, আগে এটা দেখো, উদাহরণ দিব আমি, সমস্যা নেই, আগে এটা দেখো কি হবে। দীর্ঘই দীর্ঘের কার, দীর্ঘ দীর্ঘের কার, রি, ক্ষীয় খ, তারপরে আছে হয়ম, তারপর আছে মূর্ধন্য, তারপর আছে খণ্ডত, তারপর আছে বিসর্গ। তার মানে এই শব্দগুলা যদি আমরা কোনো শব্দের মাঝে, এই এই বর্ণগুলা, সরি শব্দ না, এই বর্ণ অথবা কারগুলা যদি আমরা কার, কার আছে আর কি আছে, কার বাংলায় বলে কার, আর যে বাংলা বলছি স্বরবর্ণের কার, ব্যঞ্জন বর্ণের কি জানো, ব্যঞ্জন মানে ফলা, এই ফলাগুলো যদি কোনো কোথাও আমরা দেখি, তাহলে সেটা হবে তৎসম শব্দ। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও তো ভাইকে, এতটুকু বুঝছো কিনা এখন পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে, বুঝছো কিনা? আচ্ছা, আমি তোমাকে বলি এখন,
একটু কমেন্ট অফ করো, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি একটু কমেন্ট অফ করো, আমি তোমাকে যখন কমেন্ট করতে বলি তুমি তখন কমেন্ট করো। আজেবাজে কমেন্টগুলো অফ করো, তোমার উপকার হবে ভাই। আমি তোমাকে বললাম তোমার উপকার হবে, তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি কমেন্টটা একটু অফ করো। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? যারা বুঝো নাই তারা না বুঝলে বলবা ভাইয়াকে বুঝি নাই। জি ভাইয়া, বুঝছি বুঝছি। ওকে, তাহলে আসো, আশা করি বুঝছো। তারপরে আসো, তারপরে দেখো। তাহলে দেখো আমরা উদাহরণ দেখি, চলো উদাহরণ দেখি। এই যে দেখো উদাহরণগুলো দেখো কি বলছে। উদাহরণ দেখো, যেমন ঈশ্বর কি বলছে, এই যে দেখছো দীর্ঘই আছে, তারপর আছে ঈশান দীর্ঘই আছে, এই যে চাণক্য মূর্ধন্য আছে, তারপর আছে যে মাণক্য মূর্ধন্য আছে, তারপর আছে কি উৎকৃষ্ট খণ্ডত আছে, তারপরে তোমার কোথায় আসবো আমরা, এখানে দেখো এখানে দীর্ঘই দিয়ে দেওয়া আছে। ওকে, দীর্ঘই দিয়ে দেওয়া আছে, তারপরে দিয়ে আছে যে রি দিয়ে দেওয়া আছে, রি আছে। তারপর যে কোনো শব্দ দেখো তুমি, এই যে রির নিচে কার আছে, খণ্ডত আছে। যে কোনো শব্দ দেখো কোনো না কোনোটা তুমি এখানে পাবা, এইখানে তুমি কোনো না কোনোটা পাবা। আমি আগে যা দিছি, আগে যে রুলস নাম্বার 1 দিছি, এইখানে কোনোটা কোনোটা আছে। তোমার তৎসম শব্দ সবচেয়ে বেশি, বাংলা শব্দের মধ্যে তৎসম শব্দ সবচেয়ে বেশি। আর এটা ইম্পর্টেন্ট অনেক, এটা থেকে আসে কোশ্চেন আসে, এটা এখানে দেখে রাখো। তোমরা এই উদাহরণগুলো দেখবা, রুলস নাম্বার 1টা মুখস্থ করলেই ক্লিয়ার। তারপর আসো কি বলছে, ব্যতিক্রমটা দেখি আমরা। ব্যতিক্রমটা কি লিখছে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী নিচে 4টি শব্দ ব্যতিক্রম। তোমাকে ওই রুলস থেকে 4টা শব্দ তোমাকে মুখস্থ করতে হবে। আমি তোমাকে আগেই বলছিলাম, ওই যে যেদিন আরেকটা ক্লাস নিলাম না বানানের, ওই আমাদের বাংলা একাডেমির কোনো কাজ নাই, ওরা খাদের খাইয়ে দেওয়ার কোনো কাজ নাই, ওরা ওদের নিজের ইচ্ছা মতো সবকিছু ডেভেলপ করে। আসো, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে তোমার 4টা শব্দ ব্যতিক্রম। কি আছে, উৎকপালি। উৎকপালি হচ্ছে বাংলা শব্দ। উৎকপালি, উৎকপালি কি শব্দ? উৎকপালি হচ্ছে বাংলা শব্দ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। উৎকপালি বাংলা শব্দ। গথ হচ্ছে হিন্দি শব্দ। গথ কি শব্দ? গথ হচ্ছে হিন্দি শব্দ। নাৎসি হচ্ছে জার্মান শব্দ। পিৎজা হচ্ছে ইতালি শব্দ। মুখস্থ করতে হবে এটা, ঠাটা মুখস্থ। উৎকপালি বাংলা, গথ হিন্দি, নাৎসি জার্মান, পিৎজা ইতালি। উৎকপালি বাংলা, গথ হিন্দি, নাৎসি জার্মান, পিৎজা ইতালি। ঠাটা মুখস্থ করতে হবে। ওকে, ঠাটা। তুমি একটা রুল দিয়ে তুমি হাজার হাজার শব্দ শিখবা, তুমি 2-3টা ব্যতিক্রম শিখবা না, তা তো হয় না। ব্যতিক্রম থাকবেই, বাংলা ব্যাকরণ এরকম ব্যতিক্রম থাকবেই তোমার, বুঝছো? বুঝছো কিনা? ওকে ওকে, বুঝছো কিনা? বিদেশি শব্দ এগুলো সব। আসো এরপরে যাই আমরা, চলো এই যে আসো 2 নম্বর রুলসে আমরা আসি। 2 নম্বর রুলসটা দেখো তোমরা, 2 নম্বর রুলস দেখলে বুঝতে যাবা। 2 নম্বর রুলসে কি বলছে, হিন্দু ধর্ম সংক্রান্ত, হ্যাঁ হিন্দু ধর্ম সংক্রান্ত প্রায় সকল শব্দই তৎসম। মানে আমি কি বলছি, হিন্দু ধর্ম সংস্কৃত থেকে কি হিন্দু ধর্ম সংক্রান্ত যা আছে সবই প্রায় প্রায় সকল শব্দই। কিছু শব্দ আছে ব্যতিক্রম, কিন্তু প্রায় যত শব্দই আছে সকল শব্দই কি তৎসম শব্দ। কেমন? যেমন আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ দিয়ে কি হিন্দু ধর্মের শব্দ না এটা? ব্রাহ্মণ দেবতা, মন্দির, দুর্গা পূজা, সরস্বতী, গণেশ, রাম, কৃষ্ণ, তারপর আছে কি সীতা। এগুলো সব কি হিন্দু ধর্মের শব্দ না? এগুলো তুমিও জানো, আমরা মুসলিম যারা তারাও জানি, যারা হিন্দু তারা তো ডেফিনেটলি খুব ভালো করে জানো এগুলো হিন্দু ধর্মের শব্দ। ওকে, তাহলে এগুলো কি হবে? এগুলো তৎসম শব্দ। এগুলো কি শব্দ? এগুলো সব তৎসম শব্দ। এগুলো সব তৎসম শব্দ। এগুলো সব তৎসম শব্দ। এগুলো সব কি তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। বুঝছো? বুঝছো কিনা? এগুলা তৎসম শব্দ। চলো 2 নম্বর রুল শেষ, 3-এ যাই। 3-এ যাই, চলো। 3-এ কি বলছে? 3 নম্বর রুলসে কি বলছে, মূর্ধন্য ষ যুক্ত থাকলে তা সাধারণত তৎসম শব্দ। কি বলছে? যেমন পাষাণ, মানুষ, বিশিষ্ট। এখন তুমি বলো যে ভাই ব্যতিক্রম তো বেশি, মানে আমি রুল দিয়ে যে কটা শিখলাম ব্যতিক্রম তার থেকে বেশি অনেক। কিন্তু না ভাই, এই ব্যতিক্রম তোমার কি মনে হয় পৃথিবীতে মূর্ধন্য ষ দিয়ে এই কটা শব্দই আছে? এই অল্প কয়টা শব্দ আছে? মূর্ধন্য ষ দিয়ে হাজার হাজার শব্দ আছে মূর্ধন্য ষ দিয়ে। তার মানে আমি তোমাকে অল্প কয়েকটা উদাহরণের জায়গায় দিছি, বাদ বাকি ব্যতিক্রম গুলো তোমাকে দিয়ে দিছি। এই ব্যতিক্রম গুলো থেকে কোশ্চেন হয়তো বেশি, এই ব্যতিক্রম গুলো থেকে কোশ্চেন হয়। তোমাকে কোশ্চেন কিভাবে হবে? এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে নিচের কোনটি তৎসম শব্দ, তারপরে তোমার দিতে পারে তোমাকে নিচের কোন বানানটি সঠিক। এখানে তোমার মনে করো যে খ্রিস্টীয়, খ্রিস্ট, আমি খ্রিস্ট যদি আসি, খ্রিস্ট বানানটা তোমাকে এইভাবে দিবে, খ্রিস্ট, মনে করো যে খ্রিস্ট এভাবে দিল খ্রিস্ট। অপশন এতে দিল এভাবে, বিতে দিল মনে করো যে খ্রিস্ট, হ্যাঁ তালব্য স দিয়ে দিল ট, তারপরে তোমার সিতে দিল হচ্ছে খয়ের পালা দিয়ে মূর্ধন্য ষটাই দিল খ্রিস্ট, এভাবে দিতে পারে। এখন তোমাকে বুঝতে হবে কোনটা কোনটা মূর্ধন্য ষ বসবে, কোনটা কোনটা মানে কি বসবে। এটা বানানের ক্লাসে শিখাইছি না? কোন জায়গায় কি বসে, মূর্ধন্য ষ কোন জায়গায় দন্ত স, এগুলো দেখো, এগুলো দেখবা। চলো এই ব্যতিক্রম গুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা। পোষা, ষোলো, বোস্টম, কেষ্ট, খ্রিস্ট, খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ যা আছে। এখন তুমি আমাকে বলো 2 আর 3 কি বুঝছো? মজা আছে সামনে, সামনে মজার টপিক আছে, থাকো। মজার টপিক শুরু হলে বুঝবা। আমি তোমাকে আগে প্রথমে বলছি আজকের ক্লাসটা একটু মুখস্থ নির্ভর। তোমাকে আমি সেভাবে বুঝাই দিচ্ছি কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, সেগুলো তোমাকে আমি দেখাচ্ছি। ওকে ওকে, বলো 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 দ্রুত। এইবার বুঝতেছি। নাফিসা
আফরিন মৌ, তুমি আমার মনে হয় তুমি ক্লাসে পরে আসছিলা। আমি বলছি ভাইয়ার ক্লাসে কখনো পরে আসা যাবে না, প্রথম থেকে ক্লাসে শেষ পর্যন্ত করতে হবে, তাহলে ক্লাসটা ক্লিয়ারলি বুঝবা। চলো ভাইয়া, বুঝছি বুঝছি, জি ভাইয়া চলো। ওকে দেন নেক্সটে যাই, নেক্সটে তারপরে যাই, আসো চলো। এখানে কি বলছে 4 নম্বর রুলস, 4 নম্বর রুলসে বলছে তৎসম উপসর্গের সংখ্যা 20টি। তৎসম উপসর্গ, এখানে দেখো উপসর্গ আছে, উপসর্গ তুমি ডিরেক্ট এভাবে মুখস্থ করবা, তোমার যদি কৌশল লাগে কৌশল মুখস্থ করতে পারো, কিন্তু আমি এভাবে মুখস্থ করতাম প্রপর অপশমনী অনু নির্দুর্বি অধিশু উৎপরি প্রতিহতি অভিহপি উপা, 20টা শেষ তৎসম উপসর্গ। এই উপসর্গ তৎসম উপসর্গের যা আছে এই 20টার মধ্যে শুধু 4টা বাদে, আশুবিনী বাদে, আশুবিনী তৎসম উপসর্গ হয়, বাংলা উপসর্গ হয়। এইটা হচ্ছে আমরা শব্দের ধরন দেখে বুঝবো এটা বাংলা না তৎসম, সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে। ওকে, এখন আমি তোমাকে উপসর্গের ক্লাস আমি তোমাকে বোঝাই দিব কোন উপসর্গটা, মনে করো যে আশুবিনী, এটা কি তোমার এটা নিয়ে একটা শব্দ হয়েছে, ওটা তৎসম শব্দ হবে না বাংলা হবে, ওটা তোমাকে আমি বুঝাই দিব। ওইটা আপাতত স্কিপ রাখো, তোমাকে আমি বলতেছি বাদ বাকি 16টা আছে না, ওই 16টা দিয়ে তুমি পড়ো। প্রপর অপশমনী অনু নির্দুর্বি প্রতিহতি অভিহপি উপা। ওকে, এগুলো দিয়ে 20টা মুখস্থ করলে পরে এই 20টা দিয়ে যত শব্দ আছে ম্যাক্সিমাম শব্দই তোমার মনে করো যে তৎসম শব্দ। ওকে বুঝছো? এই যে দেখো এই 20টি উপসর্গ, যেমন আদর, এই যে আছে প্রপর অপশমনী অনু নির্দুর্বি, এই যে আদর, তারপরে গেছে আকাশ, প্রভাব, প্রতে আছে পরা, এই যে পরাজয়, তারপরে গেছে অপমান, অপশমনী কোথায় গেল তারপরে দেখছো এরকম হাজার হাজার আছে, কিন্তু একটা ব্যতিক্রম লাইন লিখে দিছি, ব্যতিক্রম তো তোমাদেরকে আমি বলে দিছি। আশুবিনী, এই 4টা তোমার তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ। তুমি কিভাবে বুঝবে এটা তৎসম শব্দ, কিভাবে বুঝবা বাংলা শব্দ, এটা তোমাকে আমি তৎসম শব্দের ক্লাসে, তৎসম মানে তৎসম বলছি তোমাকে আমি উপসর্গের ক্লাসে তোমাকে এটা আমি ক্লিয়ার করে দিব। ওকে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা কিচ্ছু করার না, এটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার না, এটা মুখস্থ করতে হবে। চলো কি বলছে, বিসর্গযুক্ত এবং বিসর্গ সন্ধি গঠিত সকল শব্দই তৎসম শব্দ। আমি তো বিসর্গ দিয়ে আগে বলে দিয়েছিলাম, বিসর্গ দিয়ে আগে বলছিলাম কিনা জানি না। আচ্ছা, বিসর্গ মানে তোমার শব্দের মাঝে যদি বিসর্গ থাকে আর যদি বিসর্গ সন্ধি, আমরা সন্ধি পড়ছি না, দেখছো তোমাকে আমি বলছিলাম একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেটেড। এখন দেখো আমরা বিসর্গ শিখছিলাম না, বিসর্গ সন্ধি শিখছিলাম না, বিসর্গ সন্ধি শিখছিলাম না, মনে আছে? বিসর্গ সন্ধি, এই যে দেখো বিসর্গযুক্ত আছে, দুঃখ বিসর্গযুক্ত আছে, দুস্থ এটা বিসর্গযুক্ত, তারপরে দেখো নীরব, এই যে এটা কিন্তু ব্যতিক্রমের মধ্যে ছিল, এটা কিন্তু ব্যতিক্রমের মধ্যে ছিল, বিশেষ নিয়মে সাধিত ছিল। অহর্নিশ বিসর্গ, তারপরে আসো অহরহ, এইগুলা কিন্তু ব্যতিক্রমের মধ্যে ছিল, একটু দেখছো খেয়াল করছো, এটা ব্যতিক্রমের মধ্যে কিন্তু ছিল। এইগুলা হচ্ছে তোমার মনে করো যে বিসর্গ সন্ধিযুক্ত যত আছে, যেমন তুমি যদি আমি তোমাকে বলি না অহংকার তো বিসর্গ না, ওটা ব্যঞ্জন সন্ধি। এরকম যত সন্ধি আছে বিসর্গ থাকলে আর বিসর্গ সন্ধিযুক্ত যত শব্দ আছে সকল শব্দ তৎসম শব্দ। বুঝছো কিনা এটা বলো, আমাকে বলো, আমাকে বলো বুঝছো কিনা, ভাইয়াকে বলো তো, ভাইয়াকে বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা এটা? ক্লাস নাদিয়া আস্তে আস্তে ক্লাস আস্তে আস্তে করার চেষ্টা করো, সবগুলাই তোমার ইম্পর্টেন্ট, সবগুলা ক্লাসই রেকর্ডের আছে, তুমি টেনশন নিও না, আস্তে আস্তে করার চেষ্টা করো। এই রুলসটা আগে দিছিলেন না? ওকে, আগে দিছিলাম হয়তো বা, চলো ওকে তাহলে চলো এরপরে যাই আমরা। দেখো 7 দিনের নাম, 6 নম্বর রুলসে কি বলছে, 7 দিনের নাম তৎসম শব্দ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এখন এইটা যদি না বুঝো ভাই, পৃথিবীতে কেউ তোমার এটা বুঝাইতে পারবে না। 7 দিনের নাম যা আছে শনি রবি তৎসম শব্দ, ইভেন বাংলা 12 মাসের নাম আছে না, ওটা তৎসম শব্দ। এর পরের রুলস মানে এটা, দেখো এরপরের রুলস এটা, দেখছো এই যে রুলস নাম্বার 7, 12 মাসের নাম হচ্ছে তৎসম শব্দ। কি 12 মাসের নাম হচ্ছে তৎসম শব্দ? দাদা কি দেখো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাসের নামটা আছে না, 12 মাসের নাম হচ্ছে তোমার তৎসম শব্দ। এটা আমার বোঝানোর ক্ষমতা নাই, এটা তোমার বুঝতে হবে, এটা তোমার মনে করো ডিরেক্ট মুখস্থ। ওকে চলো তারপর আসো, 6 ঋতুর নামও তৎসম, 6 ঋতুর নামও তৎসম শব্দ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এটাও তৎসম শব্দ। তার মানে কি পেলাম আমরা, দিন বার মানে দিনের নাম, তারপরে তোমার মাসের নাম, ঋতুর নাম, সব তৎসম শব্দ। চলো এরপরে যাই, এরপরটা দেখো, এই যে দিকের নাম, দিক আছে 10টা, জানো তোমরা? দিক আছে 10টা, দিক আছে 10টা, দেখো দিক আছে 10টা, দিকের সংখ্যা মোট হচ্ছে 10টা। যে কোনো দিকের নাম হইলে পরে বা ওই সম্পর্কিত, ওই দিক সম্পর্কিত হইলে পরে তোমার ওটা তৎসম শব্দ। ভালো লাগছে না? ওই দিক সম্পর্কিত হইলেই তোমার তৎসম শব্দ। তুমি যে কোনো, আমি তোমাকে শব্দ ভান্ডারের খেলা আগে তোমাকে আমি একটা জিনিস বোঝাই দেই, আগে মনে রাখবা তোমার অপশনে যদি থাকে অন্য কোনো শব্দ বের করতে হলে তুমি আগে তৎসমটা খেয়াল করবা, কারণ বাংলা ভাষায় যত শব্দ আছে 85% শব্দই প্রায় তৎসম শব্দ, মানে সাধু ভাষায় যেগুলো আছে, আর তৎসম শব্দগুলোই বেশি থাকে। তৎসমটা তুমি আগে বের করতে পারবা, তৎসমটা বের করতে পারলে তোমার দেখবা যে দুইটা অপশন 4টা অপশন থাকলে, ধরো তোমার একটা বিদেশি শব্দ বের করতে বলছে, হ্যাঁ,
তোমার 4টা অপশন যদি থাকে না, 2টা অপশন থাকবে তৎসম, ওই 2টা অপশন তুমি বাদ দিয়ে দিবা, আর 2টা অপশন থাকবে। মনে করো তুমি বিদেশি জানো না, ওই 2টা অপশনের মধ্যে তুমি একটা আন্দাজে দেখা আসবা, 50% 50%, আল্লাহ যদি করে এটা হয়ে যাবে। এটা হচ্ছে আমার টেকনিক, আমি এভাবে করতাম। ধরো আমি একটা জিনিস পারি না, কোশ্চেনটা পারি না, কিন্তু আমি অন্য রুলস দিয়ে অন্য কিছু দিয়ে আমি 2টা অপশন অমিট করতে পারতেছি, দুইটা কেটে ফেলতে পারতেছি, তখন আমি ওই 2টা কেটে বাদ বাকি যে 2টা আছে আল্লাহর নামে একটা দাগাইতাম, যা হয় হবে। একটা দাগাইলে পরে মনে হয় তুমি এমনি যদি 5টা দাগাও, 5টা দাগাইলে কি তোমার 3টা হবে না, 2টা হবে না, 3টা নাও। যদি তোমার 5টা দাগাও, আমি তোমাকে হিসাবটা বোঝাই দিই, 5টা দাগাইছো তুমি, 50% 50%, 5টার মধ্যে তোমার হয়েছে বেটা একটা, একটাই তুমি মার্ক পেলা কত, একটাই তুমি মার্ক পেলা 1, একটাই তুমি কত মার্ক পাইছো 1, ভুল গেছে কয়টা, ভুল গেছে 4টা, 4টায় 0.25 করে কাটা গেছে, 0.25 এর 4 দিয়ে গুণ দিলে হবে 1, তার মানে একে একে কাটা যায়, একে একে মাইনাস যায় 0, তার মানে তোমার আলটিমেটলি তোমার কোনো লস হচ্ছে না। কিন্তু যদি তোমার ভুলক্রমে এখানে 2টা হয়ে যায়, 2টা হলে তুমি মার্ক কত পাবো দেখো, 2টা হলে আমি তোমাকে একটু বুঝাই দিই। ধরো তোমার এখানে কয়টা হয়েছে, 5টার মধ্যে 2টা হয়েছে, তুমি কেন দাগাবা, কোশ্চেন কেন বেশি দাগানো হয়, 5টার মধ্যে 2টা হয়েছে, তুমি মার্ক পেলা 2, কত পেলা 2, ভুল গেছে কয়টা, ভুল গেছে 3টা, ভুল গেছে 3টা, ভুল কয়টা গেছে, ভুল 3টা গেছে। ভুল যদি 3টা যায় তাহলে 3টার জন্য 0.25 করে যাবে, 0.25 মানে 0.75 যাবে, 0.75 যাবে। এখান থেকে যদি আমরা 0.75 মাইনাস করি তাও 1.25 থাকে। 2টা হলেও তুমি 1.25 তুমি এক্সট্রা পাচ্ছ, যদি ওই 5টার মধ্যে 2টা হয় তাও তুমি এক্সট্রা পাচ্ছ, তাহলে তুমি কোশ্চেন কেন ছাড়বা। ওকে, যাই হোক, এটা ছিল বাড়তি আলোচনা, এটা দেখো, এটা বাদ। ওকে 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 ওকে, সমস্যা নাই, এগুলো আমি তোমাকে একদম শেষের দিকে সব বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এই যে দেখো, দিকের সংখ্যা 10টি, উত্তর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের 4টা দিকে আমরা সবাই জানি। ঈশান বলা হয় কোনটাকে, উত্তর পূর্ব কোনটাকে, উত্তর আর পূর্ব যে কোনটা আছে ওটাকে বলা হয় ঈশান কোণ। নিরত কোনটাকে বলা হয়, দক্ষিণ, পশ্চিম কোণকে বলা হয় অগ্নি বলা হয়। এরকম দেখো, আমরা শুধু মানে কোনগুলো দেখে যাই, তোমরা একটু দেখে নিও। ঈশান, তারপর আছে নিরত, তারপর আছে কোনটা নৈরত, অগ্নি, পশ্চিম, পশ্চিম তো আছেই। এরপরে দেখো কোনটা আছে, বায়ু, তারপরে আছে কোনটা, বায়ুর পরে আছে তোমার মনে করো যে আকাশ, ঊর্ধ্ব, পাতাল, পাতাল বা অধ, আকাশ বা ঊর্ধ্ব মানে এনে একটাই, পাতাল বা অধ, এখানে একটা, এখানে একটা। এই 10 দিক সম্পর্কিত, এই 10 দিকের নামও যদি থাকে তৎসম, এই 10 দিকের নাম দিয়ে যে কোনো শব্দ থাকলে পরে ওটা তৎসম। যেমন আসো একটু দেখো, উত্তর দিয়ে উত্তরণ, উত্তর আছে না, উত্তরণ, উত্তরায়ণ, উত্তর আছে না, উত্তরসূরি, উত্তর আছে না, উত্তর, উত্তরীয় আছে, উত্তরীয়, উত্তর আছে না, উত্তরপত্র, উত্তর আছে না, এরকম দেখো। এরকম তারপরটা দেখো, দক্ষিণ, দক্ষিণা, দক্ষিণ আছে না, দক্ষিণানী, দক্ষিণ আছে না, দক্ষিণায়ন, দক্ষিণ আছে না, দক্ষিণান্ত, দক্ষিণ আছে না। এইরকম মানে তোমার 10 দিকের নাম আর দিক সম্পর্কিত যত শব্দ আছে সকল শব্দ তৎসম। দিক সম্পর্কিত যত সকল শব্দ আছে সকল শব্দ কি হবে, তৎসম শব্দ হবে। বুঝছো, বুঝছো না, বলো তো ভাইয়াকে, বলো বুঝছো কিনা, এই যে এগুলো তোমার দিক সম্পর্কিত, এগুলো তোমরা একটু দেখে নিবা। চলো এখন ভাইয়াকে বলো বুঝছো কিনা, রুলস যেগুলো পড়াইছি এই রুলস করে গুলো বুঝছো কিনা, ভাইয়াকে বলো তো, বুঝছো কিনা, বুঝছো কিনা, ভাইয়াকে বলো তো। তৎসম শব্দ বেশি হইলেও 100 বেশি হইতো না, এখন দেখি তৎসম শব্দ অনেক। ক্লিয়ার ক্লিয়ার, জি বুঝেছি ভাইয়া, এই তো তোমরা বুঝলে ভালো লাগে, বুঝছো, বুঝলে ভালো লাগে। চলো, অনেক পড়া আছে কিন্তু আজকে আমাদের, ক্লাসে রাখতে হবে। খেদে আসছো না, খেদে আসছো না, ভাই কিন্তু এখনো খাই নাই, 2টা লেকচার নিচ্ছি, তোমাদের পড়াচ্ছি, আমি কথা বলতেছি, স্ট্যামিনা আমার বেশি যাচ্ছে, কেউ অজুহাত দেবে না যে ভাই আমি এখনো খাই নাই, বুঝছো। তোমার সে শক্তি খরচ আমার বেশি হচ্ছে, এ অজুহাত দেওয়া যাবে না যে আমি খাই নাই, এখন অ্যাডমিশনের সময়, ক্রুশিয়াল সময়, পড়াশোনা করতে হবে। ওকে ওকে ওকে, চলো আজকের ক্লাসটা মানে তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা, তোমরা জানো না, তুমি নিজেও জানো না তুমি কতটা উপকৃত হবা। এখন আমি তোমাকে বলি, এখানে তো রুলস আছে, তুমি বলতে পারো যে ভাই আমি তো মুখস্থ করে নিলে হয়। কিছু কিছু জিনিস আমি তোমাকে শিখাই দিব, কিছু কিছু জিনিস তুমি শুধু মুখস্থ করে পারবা না, মুখস্থ করার ওয়েটা তো জানতে হবে। মুখস্থ, কিন্তু মুখস্থ করার ওয়ে জানতে হবে না, ওই না জানলে তুমি কিভাবে মুখস্থ করবা। চলো 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 দেখা যাক। এরপরে দেখো, এরপরে আমি তোমাকে বলি 10 নম্বর রুলসটা কি। আমরা পৃথিবীতে যত নিপাতনে সিদ্ধ আছে না, এতদিন আমরা পড়ছি নিপাতনে সিদ্ধ সমাস, দ্বন্দ্ব সমাস, নিপাতনে সিদ্ধ তৎপুরুষ সমাস, যাই পড়ছি আমরা, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, আমরা যত নিপাতনে সিদ্ধ শিখছি, এই জীবনে যত নিপাতনে সিদ্ধ আমরা শিখবো, আর যা শিখছি আমরা সব তৎসম শব্দ। পৃথিবীতে যত নিপাতনে আছে, নিপাতনে সিদ্ধ যা আছে সব তৎসম শব্দ। এই 10 নম্বর রুলসের যাই লিখে দাও, নিপাতনে সিদ্ধ মানে কি তৎসম, নিপাতনে সিদ্ধ মানে কি, নিপাতনে সিদ্ধ কি বলছে, নিপাতনে সিদ্ধ কোথায়, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ মানে কি তৎসম, নিপাতনে সিদ্ধ মানে তৎসম, এটা লিখে নাও।
নিপাতনে সিদ্ধ হইলেই কি তৎসম, নিপাতনে সিদ্ধ হইলে তৎসম। এখন দেখো স্বরসন্ধির রুলসটা দেওয়া আছে, এটা তোমাদের আমি পড়াইছি। দেখো, স্বৈর রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধনকে নিয়ে সকালবেলা মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষপথে তাকালেন। এটা তোমাদের আমি স্বরসন্ধিটা পড়াইছি। এটা আমি তোমাকে শুধু জাস্ট দিয়ে রাখছি কৌশলগুলা, এটা আমি তোমাকে পড়াইছি, সেখানে আমি আর পড়াইলাম না। এবারে দেখো, আর তার চেয়ে বড় কথা, সকল নিপাতনে সিদ্ধে আমরা যখন টপিকগুলো আলাদা আলাদা পড়বো তখন আমরা শিখে যাবো এমনি অটো। দেখবা যে কিছু কিছু এই জায়গায় আমরা শিখছি, এরপর আমরা যেগুলো শেখার দরকার ওইগুলো শিখে যাবো, সমস্যা নাই। চলো, এই যে দেখো, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আমরা শিখছি। পতঞ্জলি মনীষী আশ্চর্য হয়ে পরস্পর তাকায় সেই তস্করের দিকে। ওকে, কি বলছে? গত বৃহস্পতিবারের 16 জন মিলে দুলোকের গোষ্পদ বনস্পতি ধ্বংস করেছিল। এই যে নিপাতনে সিদ্ধ মূর্ধন্য বসেছে যে সকল শব্দে, চাণক্য মানে কঙ্কন বাণিজ্য লবণ মন মেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সাহিত্যমণি স্থানগণ পূর্ণবেণী ফণি অনুবিপণী বণিকা ভণিতা পানি নিপুণ ভণিতা পানি না। তারপরে হচ্ছে গৌণকণ ভানপন শান চিক্ষণ নিক্ষণ তৃণ কপ নিপুণ, কি বলছে? গণনাপিনা পণ্যবান। এটা তোমাদের আমি মুখস্থ করাইছিলাম না? এটা কি নিপাতনে সিদ্ধ ছিল না? মানে সভাপতি মূর্ধন্য সব মূর্ধন্য অবশ্যই যেটা, এটা ছিল না? এটা পড়াইছি না? তার মানে এটাও সকল, এখানে যত শব্দ আছে সকল শব্দ কি হবে? সকল শব্দ হবে তোমার কি? এটা তৎসম শব্দ। ওকে, তৎসম শব্দ, বুঝছো? এটা হবে তৎসম শব্দ। এই যে ভাষাভাষ্য আশাসন ভাষণ ভূষণ বাসন পোষণ পাষণ্ড তোষণ বিষণ রসকোষ পোষ আবাস অভিশাস সরিষা সরস কলুষ, এরকম যা আছে। সভাপতি মূর্ধন্য ছিল না? নিপাতনের সিদ্ধ মূর্ধন্য এটা দেখো। এরপরে কি বলছি? নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমি তোমাকে এগুলো দিছিলাম না? অহর্নিশ অহরাত্র দিবারাত্র কুশীলভ, বলছিলাম না ঠাড়া মুখস্থ করতে? এই যে দেখো এগুলা নিপাতনের সিদ্ধ বহুব্রী সমাস দিছিলাম না? এগুলো নরপুষ অন্তরে দ্বীপ পণ্ডিত মূর্খ জীবনমৃত। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? নরপুষ মানে এই চারটা শব্দ, মানে বহুব্রী সমাসটা নিপাতনের সিদ্ধ বহুব্রী যেটা, এটা তুমি মনে রাখতে পারো। নরপশু পণ্ডিত মূর্খদের জীবনমৃত অবস্থায় দ্বীপে অন্তরীপ করা হলো, এটা তুমি এভাবে জাস্ট মনে রাখতে পারো। তো আগে মনে রাখার জন্য আমি দিছি। তারপর চলো, এগুলো পড়াইছি। তারপরে দেখো অর্ধ তৎসম শব্দ। এখন আগে বলো তৎসম শব্দ শেষ, তৎসম শব্দ শেষ, অর্ধ তৎসম শব্দ শেষ। এখন বলো তৎসম শব্দ, তৎসম শব্দ কি ক্লিয়ার কিনা বলো তো? এই যে আরেকজন আসছে, নিপাতন কি ভাইয়া? মানে আমি, ও তুমি নতুন আজকে, আজকে কি নতুন? শহীদুল ইসলাম সজীব, হ্যাঁ, আগের ক্লাসগুলো তোমার জন্য একদম ফরজ হয়ে গেছে, ওই ক্লাসগুলো করবা। মাহফুজ খান, তুমি দেখো, আমি তোমাকে বলছি প্রথমে যেটা স্লো বলার দরকার সেটা আমি স্লো বলছি। নিপাতনে সিদ্ধ হলেই সেটা কি হবে? সেটা হবে তোমার তৎসম শব্দ। যেই নিপাতনের সিদ্ধগুলো ছিল সব নিপাতনের সিদ্ধ আমি আগের ক্লাসগুলোতে পড়াইছি। যারা ক্লাসে ছিল ওরা আগের ক্লাসগুলো, তোমরা একটু নতুন তো, নতুনের জন্য তোমাদের হয়তো একটু সমস্যা হয়েছে। নিপাতনের সিদ্ধ মানে যারা কোনো নিয়ম মানে না, ওর কোনো নিয়ম নাই, ওটাকে বলে নিপাতনের সিদ্ধ। নতুন তুমি আমার আগের ক্লাসগুলো করলে এটা এমনি ইজিলি বুঝে যাবা ভাই, বিশ্বাস করো, তুমি একদম ইজিলি বুঝে যাবা। এখন আগের ক্লাসটা করতে হবে। ওকে, আমি তোমাকে মানে এটা রুলস ছিল কি, 10 নম্বরের রুলসটা কি ছিল কি? নিপাতনে সিদ্ধ হইলে। এখন বিভিন্ন নিপাতনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিপাতনে সিদ্ধ আছে, সেগুলো জাস্ট আমি তোমাকে দেখাই দিছি, মনে রাখার ওইটা দেখাই দিছি, ওটা তুমি জাস্ট মনে রাখবা। এটা স্লো বলার কিছু নাই। ওকে ওকে ওকে, আমার মুখস্থ এক কাকিরে মুখস্থ করে গিফট দিছো। যাই হোক, এটা তো শেষ হয়েছে, এটা তো শেষ হয়েছে না? এখন আমরা অর্ধ তৎসম শিখবো। আসো অর্ধ তৎসম শিখি আমরা। অর্ধ তৎসম শব্দ সংস্কৃত শব্দের, কি বলছে? সংস্কৃত শব্দের, তার মানে কি? সংস্কৃত বা তৎসম, সংস্কৃত কি বলা হয়? তৎসম, আমি কিন্তু পাশে লিখে দিয়েছিলাম। মানে তৎসম শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত, অর্ধ তৎসম মানে কি? আধা সংস্কৃত। তার মানে কি, আমার আমার কথাটা কি ছিল? সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তন যেটা হবে সেটাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। সেটাকে কি বলা হয়? অর্ধ তৎসম শব্দ। এটা তুমি একটু মানে সংস্কৃত শব্দ যেটা ছিল ওটার কিঞ্চিত পরিবর্তন হবে। চলো, জাদুঘরী কৌশলটা কি? আঞ্চলিক ও অপ্রচলিত শব্দগুলোই অর্ধ তৎসম শব্দ। মানে কি, মানে আঞ্চলিক যেটা অপ্রচলিত, যেটা প্রচলন নাই, সেটাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন যেমন দিয়ে আমরা দেখি, চলো যেমন দিয়ে আমরা দু একটা দেখি। দেখো কি বলছে। এখন দেখো, তৎসম অর্ধ তৎসম দুইটাই দিছে। দেখো এই যে গৃহিণী, গৃহিণী হচ্ছে তৎসম শব্দ। এই যে রি আছে, রি আছে, দেখো 1 নম্বর রুলসে পড়ছে। তারপর মূর্ধন্য আছে, 1 নম্বর রুলসে পড়ছে গৃহিণী। গৃহিণী আর গিন্নি, আমরা এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলি গৃহিণীকে কি বলি? গিন্নি বলি না? এটা সাধারণত অপ্রচলিত। এটা কি সবাই কি ইউজ করে? গৃহিণী, এই গিন্নি এদিকে আসো, গিন্নি, গিন্নি বলা হয়। মানে কি, এটাকে এখানে বলা হয়েছে আঞ্চলিক। মানে তোমার তৎসম শব্দ থাকবে, তৎসম শব্দটা থাকবে, ওইটার হালকা পরিবর্তন হয়ে যদি আসে সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শেষ, বুঝছো? বুঝছো? আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব ভাই। আচ্ছা ভাই, ওইটা যেহেতু চাইছো আসমানি, আর ওইটা দিয়ে দিব, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। তোমরা কি অর্ধ তৎসমটা বুঝছো? অর্ধ তৎসমটা কি বুঝছো ভাইয়া? বলো তো আমাকে।
আচ্ছা, তোমাকে ওটা আমার বিরোচন অংশের কাজ আমি তোমাকে দিয়ে দিব না, সমস্যা নেই, তুমি পেয়ে যাবা, তাড়াতাড়ি দিয়ে দিব। ওকে, অর্ধ তৎসম বুঝছো কিনা আমাকে বলো, এখন বলো। মানে তোমার তৎসম শব্দ, তৎসম শব্দটা হালকা পরিবর্তন হবে, যেটা গ্রামের ভাষায় মানে এখন হালকা প্রচলিত আছে বা অপ্রচলিত আছে, এটাই হবে তৎসম শব্দ। জি ভাইয়া। এখন তোমরা তৎসম শব্দের বাকি উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবা। এই যেমন দেখো, অঘ্রায়ণ, অঘ্রায়ণ একটা মাসের নাম, একটা মাসের নাম, এটা তৎসম শব্দ। তাহলে অঘ্রায়ণকে মানে গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় অঘ্রাণ। শ্রাদ্ধ, শ্রাদ্ধরে বলা হয় সেরাদ্দ। শ্রাদ্ধ মানে শ্রাদ্ধ অনুষ্ঠান যেটা হিন্দুদের, ওটাকে বলা হয় সেরাদ্দ বলে। এটাকে, এগুলাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ওকে, বুঝছো? আচ্ছা, আমি তোমাকে এটা কি মানে কি সব কি মুখস্থ হইলো? সব কি মুখস্থ? আমি তোমাকে বুঝাই দিই না, এটা কি বোঝার আছে না? এটা বোঝার না, এটা কি তোমার সব মুখস্থ করতে হবে? এটা কি মুখস্থ করতে হবে? সব তো মুখস্থ না ভাই। এটা তো মুখস্থ না ভাই, সাজেশন দিব, সবই পাবা আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে। ওকে, সব পাবা, সব পাবা। চলো, এটা তাহলে অর্ধতৎসমটা দেখবা। এরপর আসো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি? যে সব শব্দ তৎসম শব্দ হতে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা এসেছে, মানে প্রাকৃত ভাষা। এখন তোমরা বলবা যে ভাই প্রাকৃতটা শিখবো থেকে, প্রাকৃত কখনো আসে না। আমরা এটা শুধু প্রাকৃতটা কেন দিছি, তোমার যাতে তদ্ভবটা তুমি মনে রাখতে পারো। প্রাকৃতের কোনো প্রকারভেদ নাই, এটা আসে না। মানে প্রাকৃতটা হচ্ছে ওটার কোনো প্রচলনই নাই, ওটা তুমি জীবনে শুনো নাই, ওটার কোনো প্রচলন নাই, ওটার কোনো ব্যবহারই নাই, এটা হচ্ছে প্রাকৃত। এটা কি প্রাকৃত? অর্ধ তৎসম কিন্তু প্রচলন ছিল, ব্যবহার ছিল। এখন তুমি দেখো এইভাবে, এই যে হস্ত, হস্ত হচ্ছে তৎসম শব্দ। মানে কি বলছে? তদ্ভব শব্দ আমরা কিভাবে চিনবো? তদ্ভব শব্দ প্রথমে তৎসম থাকবে, তৎসম থেকে প্রাকৃত হবে, প্রাকৃত থেকে তদ্ভবতে আসবে। আসো দেখো কি বলছে, হস্ত, হস্ত থেকে প্রাকৃত হচ্ছে হত্ত। এই হত্যের কোনো ব্যবহার আছে নাই, কিন্তু এই তদ্ভব, তদ্ভবের ব্যবহার আছে, হাত। হস্ত, হত্থ, হাত। তারপরে দেখো এরকম হস্তি, হত্তি, হাতি, আসছে কি হাতি। তারপরে এভাবে দেখো, এভাবে চর্মকার, চম্মার, এই চম্মারের কোনো কিন্তু কোনো ব্যবহার নাই, চম্মারের কোনো ব্যবহার আছে নাই, কিন্তু চামারের ব্যবহার আছে। আমরা চামার বলি না, মানে যে যারা জুতা টুতা বানায় তাদেরকে, তাদেরকে মানে মেইন ভাষা কোনটা? মেইন হচ্ছে, মেইন শব্দ হচ্ছে চর্মকার, কিন্তু আমরা বলি যেটা, ওটা হচ্ছে কি বলা হয় কি চামার। এই কারণে এটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ বলা হয়, তদ্ভব শব্দকে। ওকে, তদ্ভবের শব্দ কি বলা হয়? কি খাঁটি বাংলা শব্দ। এটাকে কি বলা হয়? আরেক নাম কি? খাঁটি বাংলা শব্দ। তদ্ভবের আরেক নাম কি? খাঁটি বাংলা শব্দ। তদ্ভব কি? তদ্ভব কি বুঝছো কিনা বলো তো আমাকে? তদ্ভব বুঝছো কিনা? তদ্ভব বুঝছো কিনা বলো তো, ভাইকে বলো তদ্ভব বুঝছো কিনা। তদ্ভব বুঝছো কিনা ভাইকে জানাও। ওকে, কই মানে তোমাদের যে যখন কমেন্ট করতে বলি তখন করো না। জি ভাইয়া, কাউসার, ফাতেমা, সিনথিয়া। বুঝছি ভাইয়া, বুঝছি ভাই। ওকে, তাহলে শেষ, তদ্ভব শেষ। চলো, তদ্ভব যদি শেষ হয় এরপরে যাই আমরা। এরপরে দেখো দেশি শব্দ। এখন দেশি শব্দগুলা, এই অল্প কিছু দেশি শব্দ আছে, তুমি এগুলো এমনি মনে রাখতে পারো। দেশি শব্দগুলা কি আমি তোমাকে জাস্ট একটু বলে দিই, বোঝাই দিই। বাংলাদেশের আদিম অধিবাসী, মানে কি আমাদের বাংলাদেশে যারা মেইন আদিম অধিবাসী, মানে আগে একদম প্রথম দিক থেকে যারা বাংলাদেশে বসবাস করে, তাদের যেই ভাষাটা ছিল সেটাকে বলা হয় কি? দেশি শব্দ। তাদের যে শব্দগুলো ছিল, সবগুলোই মূলত দেশি শব্দ, বুঝছো? ত মানে তৎসম শব্দ কি? মানে সংস্কৃত ভাষা থেকে যেটা আসছে সেটা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। ওইটার হালকা পরিবর্তন হলে অর্ধ তৎসম শব্দ। কিন্তু তৎসম শব্দটা যদি প্রাকৃতর মধ্যে দিয়ে তদ্ভবতে আসবে। তদ্ভব কিভাবে? প্রাকৃতর মধ্যে দিয়ে তদ্ভবে আসবে। প্রাকৃত কিভাবে চিনবো ভাই? প্রাকৃতর কোনো ব্যবহার বা প্রচলন নাই, প্রাকৃতের কোনো ব্যবহার বা প্রচলন নাই। এখন দেশি শব্দ কোনগুলা? আমাদের বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা, যাতে আমার দাদা দাদা, তার দাদা দাদা, তোমার দাদা দাদা, তার দাদার দাদা, মানে একদম প্রথম দিক থেকে যারা বসবাস করে, তারা যেই শব্দগুলো ইউজ করে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। এখন তোমাকে আমি অল্প কিছু দেশি শব্দ দিয়ে দিছি, এর বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন হবে না। এই দেশি শব্দগুলো তুমি জাস্ট একটু মুখস্থ করে ফেলবা, তোমার যদি দরকার হয়, বা তুমি একবার কয়েকবার পড়লে তোমার এমনি মনে থাকবে। পেট, কুড়ি, চুলা, টোপর, ভাত, খিড়কি, ঝিনুক, জারুল, ফুফা। ওকে, ওকে, এগুলো একটু দেখবা। এইগুলা তোমরা একটু, এই এই উদাহরণগুলো তোমরা একটু জাস্ট একটু মনে রাখবা, একটু মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের কাজ। এখন বলো, দেশি শব্দ, দেশি শব্দ বুঝছো কিনা? দেশি শব্দ বুঝছো কিনা? আজকের ক্লাসটা যারা ক্লাস থেকে বেরোচ্ছে না, মানে ওরা পরবর্তীতে ক্লাস করে নিল, আলহামদুলিল্লাহ।
কিন্তু যদি ক্লাস থেকে বের হয়ে যায় পরে ক্লাসটা এটা না করে, ওরা মনে করে যে এই ক্লাসটা লাগবে না, ওদের ওদের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি ক্ষতিগ্রস্ত কেউ হবে না এই পৃথিবীতে। আমি তোমাদের আগে বলছি আজকের ক্লাসটা ফরজ, আজকের ক্লাসটা একদম ফরজের মতো হয়ে গেছে, বুঝছো? নফল টফল না কিন্তু, ওয়াজিবও না, আজকের ক্লাসটা হয়ে গেছে ফরজের মতো। এইখান থেকে কোশ্চেন হবেই, মাস্ট, তুমি লিখে রাখতে পারো যে কোনো জায়গায়। হ্যাঁ একবারে দাদার দাদা, হ্যাঁ 22 সালে পড়ছি এইগুলা, সিএম শফিউল্লাহ 22 সালে, তুমি 22 সালে এইগুলা পড়লা থেকে? ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে 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 ওকে, এগুলা শিখে দেবা, কোনো সমস্যা নাই। দেখবা দেখবা ভাইয়া ফুপি কি শব্দ, এগুলাও দেখে দেবা, বিদেশি শব্দ, হ্যাঁ চলো দেখবা। আসো সব শিখবা আগে, তারপর আস্তে আস্তে তুমি আজকে প্রায় কমসে কম 8 থেকে 10 হাজার শব্দ শিখবা। এই 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে তুমি 8 থেকে 10 হাজার শব্দ শিখতেছো, এর থেকে তুমি আর কি চাও বলো? 8 থেকে 10 হাজার শব্দ শিখতেছো। চলো এখন আমরা দেখবো বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। এখন চলো বিদেশি শব্দটা আমরা দেখবো। কি শব্দ দেখবো? বিদেশি শব্দ। ফার্সি বা ইরানের গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখার জাদুকরী কৌশল। মানে কি? আমরা প্রথমে বিদেশি শব্দের মধ্যে ফার্সি শব্দ, এখন ফার্সিটা কোথেকে আসছে? পারস্য। আমি কিন্তু একটু আগে বিদ্রোহী কবিতার সময় পারস্য পড়াইছি, পারস্য মানে ইরান। মানে ইরান থেকে যেই শব্দগুলো আমাদের প্রচলিত আছে, আমরা যেগুলাকে ইউজ করি ওইগুলাকে কি বলা হয়? ওগুলাকে বলা হয় ফার্সি শব্দ। এখন এইগুলা মনে রাখার কিছু জাদুকরী কৌশল আছে, এগুলো আমরা দেখবো। এগুলো আমরা কি দেখবো? এগুলো চলো দেখো। এখন কিন্তু মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে। এখন বিদেশি শব্দগুলো প্রায় তোমার মুখস্থ নির্ভর। বিদেশি শব্দ এতক্ষণ যা বোঝার ছিল, বোঝানোর মতো বোঝা হয়ে গেছে, এখন যা আছে প্রায় মুখস্থ নির্ভর। কিন্তু আমি তোমাকে জিনিসগুলো মুখস্থ কিভাবে করবো সহজ ওয়েটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। চলো ক্লাসে থাকো, ক্লাসে রাখতে হবে। দেখো কি বলছে, আইন দরবার, এই দুটো লাইন তোমার হচ্ছে মুখস্থ করতে হবে। আইন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, এই যে এর দূর পর্যন্ত এক লাইন, হ্যাঁ এর দূর পর্যন্ত এক লাইন, এরপরে আর একটা লাইন তুমি নিচে নামাই দিবা। এগুলা এই যে এই লাইনটা তুমি নিচে নামাবা, এই লাইনটা নিচে নামবে, হ্যাঁ এই লাইনটা একটু নিচে নামাবা, এই লাইনটা তোমরা একটু কষ্ট করে নিচে নামায় তারপর করবা। মানে তোমার মুখস্থর জন্য, তুমি একবারে এক লাইনে মুখস্থ করতে বলে ভালো, কিন্তু আমি তোমাকে একটু মুখস্থ করার জন্য এভাবে বলে দিচ্ছি। যেমন কি, আইন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, গাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, হ্যাঁ আইন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, গাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ। মানে এটা হচ্ছে আইন সংক্রান্ত শব্দ। এই 10টা, সম্ভবত 10টা আছে, দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এই 10টা শব্দ হচ্ছে আইন সংক্রান্ত। আইন সংক্রান্ত এই 10টা শব্দ হচ্ছে তোমার ফার্সি শব্দ। বাকি আইন সংক্রান্ত যা শব্দ আছে ওইগুলো হচ্ছে আরবি শব্দ, ম্যাক্সিমামই আরবি শব্দ। মানে এই 10টা আইন সংক্রান্ত শব্দ হচ্ছে তোমার কি শব্দ ভাইয়া? এই 10টা আইন সংক্রান্ত শব্দ হচ্ছে কি? এই 10টা আইন সংক্রান্ত শব্দ হচ্ছে তোমার ফার্সি শব্দ। আইন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ। আইন দরবার, দারোগা, চাপরাশি, নালিশ, পেয়াদা, কাজী, পেশকার, ফরিয়াদি, সালিশ, এটা হচ্ছে ফার্সি শব্দ। বুঝছো? আইন সংক্রান্ত প্রথমটা হচ্ছে আমরা শিখবো আইন সংক্রান্ত। দেখো, আদালত আইন সংক্রান্ত, আদালত, আসামি, উকিল, ইশতেহার, ইজলাস, এজাহার, কানুন, জেরা, তামাদি, দাখিল, নাজির। মানে কি, আইন সংক্রান্ত বাদ বাকি যা আছে ম্যাক্সিমামই কি শব্দ? আরবি শব্দ। ম্যাক্সিমাম কি শব্দ? আরবি শব্দ। এখন আবার কিছু শব্দ দেখো, আবার 2টা শব্দ আছে। কাঠ গড়া হচ্ছে সংস্কৃত শব্দ। কাঠ গড়া হচ্ছে সংস্কৃত, মানে কি তৎসম শব্দ। এটা এটা হচ্ছে তৎসম শব্দ। কাঠ গড়া কি শব্দ? তৎসম শব্দ। কাঠ গড়া তৎসম শব্দ। এখন দেখো জাদুকর, এই যে তোমাদের জওয়ার ভাইয়া জাদুকর, দেখছো জাদুকর কি শব্দ? জাদু হচ্ছে আরবি, এই জাদুটা আরবি, করটা হচ্ছে কি? করটা হচ্ছে ফার্সি। আরবি প্লাস ফার্সি মানে কি 2টা মিলা হয়েছে মিশ্র শব্দ। যখন 2টা বিদেশি শব্দ আছে 2টা মিলে মিশ্র শব্দ হবে, এটা স্বাভাবিক। এখন বলো বুঝছো কিনা? এই রুলসটা বুঝছো কিনা? এই রুলসটা বুঝছো কিনা বলো তো? চাকর, চাকু, তোপ, দারোগা, এগুলো কোন শব্দ? সিএম শফিউল্লাহ। তুমি হয়তোবা মানে একটু একটু ওয়েট করো, ক্লাসটা শেষ করতে দাও, কোনটা কোন শব্দ তুমি জেনে যাবা, কোনটা কোন শব্দ তুমি সব জানবা আস্তে। মানে যে যখন তুমি ক্লাসের শেষে তুমি আমাকে বলো যে ভাই এটা কোন শব্দ, তখন ঠিক আছে। কারণ আপডেট লাস্টে আসতেছে, তুমি মানে পড়াশোনায় ব্যাঘাত না ঘটায় মানে কিভাবে এইটার মধ্যে কোশ্চেন যেটা আছে ওইটা করো, ওইটা তুমি পাবা, ওইটা তুমি পাবা, ওইটা তুমি নেক্সট আসুক, নেক্সট স্লাইডে পাবা তুমি, বুঝছো? ওকে, আমি ক্লাসটা ফরজ বলার পর পোলাপান বেরোয় যাচ্ছে। ঠিক আছে, এতটুক 1 ঘন্টা, আমি বলি 1 ঘন্টা 4 মিনিট মাত্র, এতটুক যাদের ধৈর্য শক্তি নাই, মানে অ্যাডমিশনটা তোমাদের জন্য তাহলে আসলেই টাফ, যারা মানে 1 ঘন্টা ধৈর্য শক্তি দিয়ে পড়তে পারতেছো না। ওকে ক্লিয়ার ভাই, আসলে ক্লিয়ার। চলো চলো চলো, ওকে দেখা যাক দেখা যাক, তাহলে চলো দেখি আমরা। এতটুকু ক্লিয়ার হলে আসো, আমি তোমাকে আগে বলি, ফার্সি শব্দ মানে বিদেশি যত শব্দ আছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফার্সি শব্দ। তোমার 70%, মোটামুটি 70%, 70 বা 75% হচ্ছে ফার্সি শব্দ বিদেশ থেকে আসছে।
ইরানি শব্দগুলো আমরা বেশি ইউজ করি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে ফার্সি শব্দ। বাদ বাকি 30% বা 25% এইগুলো হচ্ছে মনে করো অন্যান্য জায়গার শব্দ। দেখো তার মানে ফার্সিটা আমাদের বেশি পড়তে হবে, ফার্সিটা বেশি পড়তে হবে। চলো ফার্সি আরও আছে, ফার্সিগুলো আমরা একটু পড়ি। ফার্সি শেষ করলে মনে করো যে তোমার বিদেশি মোটামুটি শেষ, বিদেশি মোটামুটি শেষ। ওকে চলো তাহলে দেখো কি বলছে, শব্দের শেষে গড় কর থাকলে, মানে কি শব্দের শেষে একটা টেকনিক আছে, এখানে জাদুকরী কৌশল আছে, শব্দের শেষে গড় কর থাকলে সেটা দ্বারা যদি কোনো পেশা বোঝায়, কি বোঝাইছে, পেশাকে বোঝায়, তাহলে তা ফার্সি শব্দ। কেমন, শব্দের শেষে গড় কর থাকলে যদি কোনো পেশা বোঝায় তাহলে ফার্সি শব্দ। যেমন তোমাকে আমি বলছি জাদু, যদি আসো মানে তোমরা বলো ভাইয়াকে জাদু, জাদু যোগ কর, গড় অথবা কর আছে না, এই জাদুকর দিয়ে পেশা বোঝায় না, মানে জাদুকর কারা, মানে যারা জাদু দেখায় বেড়ায় ওদেরকে বলা হয় জাদুকর। তাহলে এটাকে দিয়ে একটা পেশা বোঝাচ্ছে না, একটা পেশা বোঝাচ্ছে না, মানে জাদু দেখায় না, ওর একটা পেশা, মানে জাদু দেখায় ও ইনকাম করে খায়, ওইটা দেখে ও ইনকাম করে খায়, এটা হচ্ছে ওর একটা পেশা। তাহলে এটা কি হবে, পেশা হয়ে গেলে গড় আর কর যদি শব্দের শেষে থাকে, ওইটা দ্বারা যদি তোমাকে পেশা বোঝায়, পেশা বোঝাইতে হবে, বুঝতে হবে, পেশা বোঝাইতে হবে। পেশা না বোঝায় অন্য কিছু বোঝাইলে কিন্তু হবে না, পেশা না বোঝায় অন্য কিছু বোঝাইলে হবে না। ওকে, এরকম দেখো পেশা বোঝাইতে হবে, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তাহলে চলো দেখি আমরা, চলো কি বোঝাইছে, এই যে দেখো, যেমন জাদুকর, বাজিকর, সওদাগর, কারিগর, এগুলো তারা পেশা বোঝায়। এরকম দেখো, অজগর শেষে গড় আছে, এখন অজগর দ্বারা কি পেশা বোঝায় না, সাপড়ে বোঝায়। সাগর, সাগর দ্বারা কি এখন এখানে কি পেশা বোঝাচ্ছে কোনো না, সাগর একটা নির্দিষ্ট সাগরকে বোঝাচ্ছে, প্রশান্ত মহাসাগর এরকম সাগরগুলোকে বোঝাচ্ছে। তারপরে আসো ভীতিকর, ভীতিকরে কর আছে শেষে, কর দিয়ে কি তোমার, মানে আমি কি বলছি, গড় আর কর যদি শেষে থাকে তাহলে এটা দ্বারা পেশা বোঝাইতে হবে, পেশা বোঝাইলে ফার্সি, অন্যথায় ওটা ফার্সি হবে না। এতটুকু বুঝছো কিনা বলো তো ভাইয়াকে, ভাইয়াকে বলো তো এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা বলো তো। কি বলছে, ওরা কয় নামাজ ফরজ, তাই পড়ি না, আর ক্লাস করে করবো কি। এখানে তোমরা ওইভাবে পার্সোনালি নিও না, নামাজ তো অবশ্যই ফরজ, আমাদের সবার পড়া উচিত যারা মুসলিম ধর্মে আসো। আর ক্লাস ফরজ বলতে কি বুঝাইছি, মানে এখানে তোমার ফরজ বলতে এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হবে ভাই, তোমাকে আমি বারবার বলতেছি এখান থেকে কোশ্চেন হবে, তো এটার ক্লাসটা তোমার করা উচিত। ওকে, আমি তোমাকে বলি ক্লাসের মধ্যে থেকে যদি অযথা কমেন্ট করতে থাকো তোমরা বুঝবা না। তোমার যত কমেন্ট আছে, মানে তোমার মনে করো যে তুমি টেলিগ্রামে অ্যাড হবে, হোয়াটসঅ্যাপে অ্যাড হবা, যেখানে অ্যাড হবা, এগুলো তোমাদের একটা ফ্রেন্ডের যারা আছে আগে থেকে ভর্তি, ওদের একটা মানে SMS দিলে তুমি পেয়ে যাবা, এমনি পেয়ে যাবো, তোমাকে অ্যাড করে দিবে, ওরা ওরা অ্যাড করে দিবে। ওকে, মানে আমাদের যুগের প্লাবান বুঝছো, মানে রিলস দেখতে দেখতে মানে মাইন্ডসেট এমন বানায় গেছে, ওদের ধৈর্য শক্তি এত কমে গেছে, মানে ধরো আজকে তুমি অ্যাড হতে পারো নাই টেলিগ্রামে, মানে পাগল হয়ে যাবে পুরা, এরকম একটা অবস্থা আমাদের। মানে এটা শুধু তোমাদের আমি বলতেছি না, এটা আমাদেরও হয়, আমার ক্ষেত্রেও ঘটে। আমাদের জেনারেশনটাই কেমন দেয় না, এই যে আমরা বলি না আমরা জেনজি, মানে আমাদের জেনারেশনটাই নষ্ট হয়ে গেছে বুঝছো। এই রিলস ইফেক্ট, এটাকে আমি প্রচুর ঘৃণা করি, রিলসকে প্রচুর ঘৃণা করি, এটা আমাদের একদম ধ্বংস করে ফেলছে, একদম ধ্বংস করে ফেলছে। এখন তোমার পড়তে গেলে ভালো লাগে না, 10 মিনিট ক্লাস করলে তোমার ভালো লাগবে না, কিন্তু তুমি যখন 14 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস, মানে ওই যে 15 সেকেন্ডে তোমার কথা হচ্ছে, তোমার মাইন্ডসেট হয়ে গেছে 15 সেকেন্ড, 15 সেকেন্ডের বেশি তুমি কোনো কিছুতে টিকতে পারতেছো না, এরকম হয়ে গেছে বুঝছো। চলো চলো ক্লিয়ার ভাইয়া, ওকে তাহলে ক্লিয়ার হলে এরপরে যাই আমরা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো, ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আমি তোমাকে আগেই বলছি, উপসর্গের ক্লাসটা আমি তোমাকে যদি বোঝাই, ফার্সি উপসর্গ যোগের এটা একটা স্পেস হবে, ফার্সি উপসর্গ যোগের সংখ্যা 10টি। কি বলছে, নিম, ফি, বে, দর, কার, বদ, না, কম, বর, ব। এখন তোমাকে আমি বলি, তোমাকে যদি এটা আমি তোমাকে ফার্সি উপসর্গ মুখস্থ করতে দেই, মুখস্থ করতে দিই, তোমার মুখস্থ করতে কষ্ট হবে। তার থেকে আমি যদি তোমাকে একটা জাদুকরী কৌশল দেখাই দিই, যদি তোমাকে বলি তোমার ভাইয়া বেকার, তোমাদের জোয়ার ভাই বেকার বুঝছো, বেকার মানে ও জামাই হিসেবে, বর হিসেবে খুব ভালো না, ওর কাছে মনে করো যে তুমি বেকার স্বামী, মানে তোমাকে আমি যদি বলি যে, তোমাকে বলি যদি বেকার জবাইয়ের বদ বর, ফি নিম্না কম দর, তার মানে কি, মনে করো যে কেউ ভাইয়ের কাছে মেয়ে দিতে গেলে পরে মনে করো যে যৌতুক, ও যৌতুক তো ছেলেরা নেয় না, মানে ফি টি মনে করো যে এই স্বর্ণের দাম তো অনেক বেশি, মনে করো যে ওই স্বর্ণ ফি হিসেবে ধরবা, স্বর্ণ স্বর্ণ কম নিবে না কোনোভাবে, কম নিয়ে মেয়ে দেবে না, এরকম অবস্থা। ভাই মনে রাখবা, ভাই তো বেকার, এখন তো কোনো কাজ টাজ করে না। কি বলবা, বেকার জবাইয়ের বদ বর, ফি নিম্না কম দর, মনে রাখবে। এটা হচ্ছে 10টা ফার্সি উপসর্গ, বেকার জবাইয়ের বদ বর, ফি নিম্না কম দর, বেকার, বদ, ঠিক আছে, বর, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। ওকে, ফি, নিম, না, কম, ওকে দেখেছো, এই যে কম, তারপর আছে দর, দর কই, এই যে দর, এগুলো আছে ফার্সি উপসর্গ। তুমি জয়ের ভাইয়ের বেকারত্ব দিয়ে তুমি ফার্সি উপসর্গ মনে রাখতে পারো, ভালো লাগছে না। এই যে দেখো, এই যে বোতল,
নিমরাজি, তারপর কি আছে কারখানা, বেকার, কারখানা, দরদালান, কম্বখত, নারাজ, না আছে, বকলম ইত্যাদি। দেখছো, মানে এই ফার্সি উপসর্গ আমি তোমাকে কিন্তু বলছিলাম তৎসম উপসর্গ দিয়ে যেগুলো আছে তৎসম, মানে তৎসম উপসর্গ দিয়ে যত শব্দ আছে এটা তৎসম উপসর্গ, তৎসম শব্দ। ফার্সি উপসর্গ দিয়ে যতগুলো শব্দ আছে ফার্সি উপসর্গ। আরবি উপসর্গ দিয়ে যতগুলো আছে আরবি, মানে আরবি শব্দ। মানে যেই উপসর্গ যেটা বসবে ওটা ওই শব্দ হবে, বুঝছো? ওটা ওই শব্দ হবে, বুঝছো না ভাই? আপনার গলা ব্যথা হচ্ছে না? আচ্ছা, তোমার কি মনে হয় টানা 2 থেকে 3 ঘন্টা লেকচার দিলে পর কি গলা কি ব্যথা করে না? এটা আমরা কেন করি বলো? এটা আমরা শুধু তোমাদের ভালো চিন্তাটা করে করি। আমি কিন্তু তোমাকে চাইলে এই ক্লাসটা পুরা, আমি এই ক্লাসটা যদিও একটু মুখস্থ নির্ভর ক্লাস, তোমাকে আমি প্রথমে বলছি, আমি কিন্তু চাইলে এই ক্লাসটা তোমাকে আমি 40 থেকে 45 মিনিটে শেষ করতে পারতাম। আমি কেন 40 থেকে 45 মিনিটে শেষ করি নাই? তোমাদের ভালোর জন্য, বুঝছো? যাতে তুমি বলতে না পারো কখনো যে ভাইয়াদের কাছে ভর্তি হয়েছিলাম, ভাইয়া যথেষ্ট কষ্ট করে আমাদের পড়ায় নাই, ভাইয়ার কোনো জায়গায় পড়ানোর ল্যাকিং ছিল। মানে এই দোষটা যেন অন্তত আমার উপরে না পড়ে, এটা আজ পর্যন্ত কোনোটা হয় নাই। আল্লাহ ভরসা আর কখনো আমি চাইও না আমার প্রতি হোক। আমি আমার জায়গা থেকে আমি ঠিক, আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে ঠিক থাকি। এখন তোমার জায়গা থেকে আমি তোমাকে কি করতে পারি? তুমি যদি আমার পাশে থাকতা তোমাকে বলতে পারতাম যে তুই পড়াস না কেন, তুই পড়। এখন আমি মানে মায়ের ধর করে পড়লেও পড়াইতে পারতাম, পড়াইলেও। কিন্তু এখন তো তুমি আমার হাতের কাছে নাই। সেই ক্ষেত্রে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিতে পারি, ইন্সপায়ার করতে পারি পড়ার জন্য। তারপরও যদি তোমরা না পড়ো, ক্লাস ঠিকঠাক না করো, সেই ক্ষেত্রে তো আমি আর কিছু করতে পারি না। সেই কারণে তোমাদের বারবার আমি রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। এত তোমাদের জন্য, সকল কষ্টগুলো তোমাদেরকে কি দিই, বুঝছো? আচ্ছা যাই হোক, এসব আউট কথাবার্তা বাদ দিয়ে আমাদের পড়া আছে, পড়াশোনা করি আমরা। চলো এখন দেখো কি বলছে, ফার্সি প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ মানে কি? আমি তোমাকে আগেই বলছি বিদেশি শব্দের মধ্যে 75% হচ্ছে তোমার ফার্সি শব্দ। তো ফার্সি শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্সি শব্দগুলো এখন আমরা একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে মনে রাখবো। ছোট্ট একটা গল্প কি, চলো। কারখানার সেরা চশমাটা, মনে করো যে কারখানার একটা সেরা চশমা ছিল। কারখানার সেরা চশমাটা কি? কারখানার সেরা চশমাটা চুরি যাওয়ায়, কি যাওয়ায়, এখানে চুরি হবে, হ্যাঁ চুরি হবে। কারখানার সেরা চশমাটা চুরি যাওয়ায়, মানে চুরি হয়ে গেছে, চুরি যাওয়ায় রশিদ নামের একজন লোক বাদশাহের দরবারে নালিশ করছে। কার দরবারে? বাদশার দরবারে নালিশ করলো। কি বলছে? কারখানার সেরা চশমাটা চুরি হয়ে গেছে, এই চুরির জন্য রশিদে ছিল কারখানা, রশিদ বাদশাহের দরবারে নালিশ করছে। কার দরবারে নালিশ করছে? বাদশাহের দরবারে নালিশ করছে। তাহলে দেখো বাদশাহ কি করছে? বাদশাহ তার আস্তানায়, কি তার হচ্ছে আস্তানা বুঝো না? তার আস্তানা, আস্তানা মানে কি? আস্তানা মানে তোমার একটা জায়গা, বা যে কোনো আস্তানা, এটা আমার জায়গা, এরকম আস্তানা বোঝায় না? আস্তানায় দপ্তরের বারান্দায় মুজুরকে একসাথে করে, কি বলছে? মুজুরকে, কি বলছে? তার আস্তানার দফতরের বারান্দায় সকল মুজুরকে একসাথে করে একতারা বাজাতে, কি বাজাতে, একতারা বাজাতে হাজার বান্দার দস্তখত সহ জবানবন্দি লইল। এখানে যত সব হলুদ শব্দগুলো আছে সেগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এখন আসো গল্পটাকে একটু দেখি। কারখানার সেরা চশমাটা চুরি যাওয়ায় রশিদ বাদশাহের দরবারে নালিশ করলো। বাদশাহ তার আস্তানার দপ্তরের বারান্দায় সকল মজুরকে একসাথে করে কি দস্তকর একতারা বাজাতে, কি বলছে? একতারা বাজাতে দস্তখত সহ জবানবন্দি লইল। হাজার বান্দার দস্তখত সহ কি নিছে? জবানবন্দি নিছে। আচ্ছা দেখো, হঠাৎ দোকান থেকে বর্গি বেশে কুর্তা লুঙ্গি পরে, কুর্তা চিনো না? কুর্তা মানে পাঞ্জাবি কোয়ালিটির মনে হয় কুর্তার লুঙ্গি পরে কে? দোকান থেকে বর্গি বেশে কুর্তার লুঙ্গি পরে পেরেশান, মানে কি? মানে এরকম মানে পেরেশান হয়ে আসছে, মানে প্রচুর হাইপে আছে। পেরেশান অবস্থায় ফরমান নিয়ে, মানে কি? ফরমান মানে কি? নিউজ, একটা ঘটনা নিয়ে বা কথা নিয়ে চলে আসছে। মেথর এসে ফরিয়াদি হয়ে চোখের পলক না ফেলেই, চোখের পলক না ফেলেই বললো চশমাটা রানী সাহেবের তোষকের নিচে। কি? চশমাটা রানী সাহেবের তোষকের নিচে, বুঝছো? আবার বলি, কারখানার সেরা চশমাটা চুরি গেছে, রশিদ বাদশাহের দরবারে নালিশ করছে। এখন রাজা কি করছে? বাদশাহ কি করছে? বাদশাহ তার আস্তানার দপ্তরের বারান্দায়, কোথায়? আস্তানার দপ্তরের বারান্দায় সকল মজুরের একসাথে করে একতারা বাজাতে হাজার বান্দার, মানে হাজার বান্দার দস্তখত সহ জবানবন্দি লইছে। এখন হঠাৎ কোত্থেকে? দোকান থেকে বর্গি বেশে কুর্তা আর লুঙ্গি পরে কে আসছে? পেরেশান অবস্থায় ফরমান নিয়ে মেথর এসে ফরিয়াদি হয়ে চোখের পলক না ফেলে, কি বলছে? চোখের পলক না ফেলেই বলছে যে চশমাটা রানীর তোষকের নিচে। কার? রানীর হচ্ছে তোষকের নিচে। এখন যদি তোষকের নিচে থাকে তাহলে কি বলছে?
এখন রাজা যদি শুনে যে একটা কারখানার চশমা হারাই গেছে, ওইটা রানীর তো শিখে নিছে, মানে কি রানী চুরি করছে, ওই রানীটা মনে করে তাহলে কি হবে, ওই রানীটা মনে করে যে তাহলে রাজার কি মাথা গরম হবে না, তুমি আমার রানী হয়ে সাধারণ একটা চশমা তুমি চুরি কেন তুমি চুরি করবা, তাহলে রাজা কি করছে। এই কথা বরদাস্ত মানে কি ও সহ্য করতে না পারে, বরদাস্ত করতে না পারে বাচ্চা মাথায় বরফ ডলতে ডলতে, কি ডলতে ডলতে, মাথায় মনে করে রাগ হয়ে গেছে, বরফ ডলতেছে ঠান্ডা করার জন্য, বরফ ডলতে ডলতে দারোগাকে কি বলছে, ডলতে ডলতে শুরু করলো এবং বরফ ডলতে শুরু করলো এবং দারোগাকে রানীর গর্দান কাটার নির্দেশ দিল। কি দারোগাকে গর্দান, গর্দান মানে কি গলা, গলা কাটার নির্দেশ দিয়ে দিছে, মানে কি পরিমাণ দেখছো, নির্দেশ দিয়ে দিছে। আর চাকরকে, চাকরকে পছন্দ করে, মানে কি মেথর ছিল না চাকর, মেথর হচ্ছে চাকর, চাকরকে পছন্দ করে একটি কবুতর বকশিস দিছে, মানে এই সঠিক নিউজটা দেওয়ার জন্য কবুতর বকশিস দিছে। বুঝছো এই গল্পটা, বুঝছো কিনা, এটা মনে থাকবে কিনা বলো তোমাকে, এই গল্পটা কি মনে থাকবে কিনা, এটা কি মনে থাকবে কিনা, এইটা কি মনে থাকবে কিনা বলো তো। ওকে, কারেন্টের জন্য ক্লাস করতে পারলাম না, না এখন থাকো, এখন যতক্ষণ আসো থাকো, আজকের ক্লাস এমন না যে তুমি পরে আসছো বিদায় বুঝবা না, এটা তুমি বুঝবা, এখন থেকে থাকো, সমস্যা নাই। ওকে 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 ওকে, বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বলো। বুঝছো কিনা, বুঝছো কিনা, ক্লিয়ার ভাইয়া, রাজা অনেক ন্যায়পরায়ণ, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, ওকে ওকে বুঝেছি। ওকে, সবাই শুভ ভাইয়া কমেন্ট করছে, শুভ ভাইয়ের দিকে সবাই ঢলে পড়ে গেছে না। ওকে 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 ওকে, বুঝছি ভাইয়া। ওকে, আগের ক্লাসগুলো করবা, যারা নতুন আসতো তারা আগের ক্লাসগুলো অবশ্যই করবা। এই যে দেখো, এখন একটা শব্দ দেওয়া আছে, বর্গী প্রচলিত অনেক বইতে, বেশিরভাগ বইতে দেওয়া আছে কি শব্দ, বা বেশিরভাগ বইতে মারাঠি বলে উল্লেখ আছে, কিন্তু না, তোমরা মারাঠি না, বর্গী, আমি এখানে যতগুলো শব্দ দিচ্ছি সব আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী 2016 সালে আধুনিক বাংলা ব্যাকরণের যেটা বের করছে ওইটা অনুযায়ী সব শব্দগুলো এখানে দেওয়া আছে, এখানে যে শব্দগুলো আমি যেভাবে পড়াচ্ছি ওইগুলাই হবে। তোমরা বর্গী যদি অনেক জায়গায় দেখো যে তোমরা মারাঠি শব্দ, এটা মারাঠি হবে না, এটা হবে তোমার ফার্সি শব্দ, মনে রাখবা। তারপরে যে দারোগা, দারোগা অনেক বইতে দেওয়া আছে কি শব্দ, তুর্কি বলে উল্লেখ করা আছে, তুর্কি শব্দ উল্লেখ করা আছে, কিন্তু তোমরা তুর্কি দিবা না, তোমরা, আমি যেহেতু দারোগা এখানে ফার্সি পড়াইছি তুমি ফার্সি দিবা। 2016 সালে আধুনিক বাংলা অভিধান আপডেট করা হয়েছে, ওইখানে এগুলো আপডেট করা হয়েছে, বুঝছো, মনে থাকবে, মনে থাকবে, এটা ভুল করা যাবে না। চলো তারপরে যাই, এরপরে যাই, ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ, ফার্সি মানে ফার্সি ধর্ম সংক্রান্ত ফার্সি যে শব্দগুলো আছে, হাদিসে আছে, হাদিসে আছে নামাজ পড়লেও রোজা রাখলে, মানে একটা ছোট গল্প সাথে তোমাদের জন্য দেখো, হাদিসে আছে নামাজ পড়লেও রোজা রাখলে খোদা গুনাহ মাফ করেন, কি গুনাহ মাফ করেন, ফলে দোজখ হতে মুক্তি এবং ফেরেশতা ও পয়গম্বরদের সাথে বেহেশতে যাওয়া যায়। এখানে যত হলুদ কালারের শব্দগুলো আছে সব ফার্সি শব্দ, এভাবে তোমরা মনে রাখতে পারো, এই ছোট গল্পের মাধ্যমে তোমরা মানে ধর্ম সংক্রান্ত যত ফার্সি শব্দ আছে এগুলো মনে রাখতে পারো, বুঝছো, বুঝছো বুঝছো। ওকে ওকে ওকে, চলো, আশা করি এটা বুঝছো, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। ফার্সি অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ, এই যে এটার মধ্যে মজা আছে। এখন ফার্সি অন্যান্য যত গুরুত্বপূর্ণ শব্দ আছে না, তোমাদের এই যে প্রিয় শুভ ভাই, এখন শুভ ভাইয়ের দিয়ে, শুভ ভাইয়ের একটা বিয়ে দিয়ে, শুভ ভাইয়ের এক বিয়ে দিয়ে মনে করো যে আমরা ফার্সি উপসর্গগুলো শিখে ফেলবো। কিভাবে ফার্সি উপসর্গগুলো, আমার একটাই বিয়ের গল্প মনে রাখবো কি, ফার্সি শব্দগুলো আমরা কি ভাই, ফার্সি শব্দগুলো আমরা কি একটা বিয়ের গল্প দিয়ে, হ্যাঁ ফার্সি শব্দগুলো আমরা একটি বিয়ের গল্প দিয়ে মনে রাখবো। এই গল্পে 4টি পর্ব, পর্ব কয়টা, 4টা পর্ব। এই এখন আমরা শুভ ভাইয়ের বিয়ে দিয়ে দিব, বুঝছো, শুভ ভাইয়ের বিয়ে দিয়ে দিব। চলো দেখি শুভ ভাই শেষ পর্যন্ত বিয়েটা করতে পারে কিনা, চলো দেখা যাক। এই দেখো তোমাদের শুভ ভাই, শুভ ভাই পেশায় একজন সওদাগর, সওদাগর মানে কি হচ্ছে ব্যবসায়ী, মানে সওদাগর না কেনা বেচা করে ওদেরকে বলে সওদাগর। শুভ ভাই পেশায় একজন সওদাগর, সে বাসায় ঢুকে মরিচা পড়া দরজা বন্ধ করে, মানে কিপটামির কোন পর্দায় আছে দেখছো, মানে মরিচা জং বলে না, আমরা জং বলি না, মরিচা, মরিচা পড়ে গেছে, ওই দরজা খুলছে, কি বলছে, দরজা খুলে বন্ধ করছে, আবার বন্ধ করে বউয়ের কাছে চাই একটু দরদ, দরদ মানে কি ভালোবাসা যাচ্ছে ভাই, দেখছো তোমাদের ভাই ভালোবাসা যাচ্ছে বউয়ের কাছে। দেখো বউয়ের কাছে বিয়ে কিন্তু একটা করছে অলরেডি, দেখো শুভ ভাই বিয়ে একটা কিন্তু করছে অলরেডি। বউয়ের নাম কি, বউয়ের নাম জানবা, আচ্ছা দেখ বউয়ের নাম পরে জানি আমরা, বিয়ে একটা করছে দরদ। কিন্তু আমাদের ভাবি তো হিন্দি সিনেমার মতো, যেমন হিন্দি সিনেমার মতো শুভ ভাইয়ের কাছে সবসময় কি যাবে, জামদানি যাবে, জামদানি শাড়ি, হিন্দি সিনেমায় দেখবো যে মেয়েরা জামদানি শাড়ির জন্য অনেক পাগল হয়ে যায়, কি চাচ্ছে, জামদানি চাচ্ছে, চাই শুধুই জামদানি। আর এই জামদানির নমুনা, নমুনা আমদানি রপ্তানি করতে গিয়ে শুভ ভাইয়ের তো জান শেষ,
মানে কি ভাই, ওই যে আমি কি বলছি আগে সদাগর বলছি, মানে এই জামদানি রামদানি রপ্তানি নমুনা করতে করতে শুভ ভাইয়ের যান শেষ। এদিকে বাসায় আসার আগে বউ আবার মনে করে জামদানির আবদার করে ফেলছে, মানে একদম হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে ভাই। দেখো তারপর কি বলছে, কিন্তু সে এখনো নওজোয়ান, আমাদের শুভ ভাই এখনো নওজোয়ান, বুঝছো, এখনো নওজোয়ান। কি বলছে, সে চাই সেরা কিছু। এই যে মানে বুঝলাম না শুভ ভাই, সেরা কিছু বলতে এখানে কি বোঝাইছে, মানে সে মানে এরকম বোঝাতে যাচ্ছে আরো ভালো মেয়ে সে ডিজার্ভ করে, অনেকটা বিয়ে করবে সে, বুঝছো, সে চাই সেরা কিছু। দেখো আমাদের শুভ ভাই কি অবস্থা, শেষ পর্যন্ত সে তাই সিদ্ধান্ত নিল নতুন করে করবে শাদী। শাদী মানে কি, বিয়ে। মানে দেখছো ঘরে বউ একটা রাইখে, বউ একটা জামদানি চাইছে, জামদানি দিবে না, কি পরিমাণ দেখছো শুভ ভাই, মানে জামদানি দিবে না, সে নতুন করে আবার শাদী করবে, নতুন করে বিয়ে করবে। চলো দেখি নতুন করে শুভ ভাইয়ের কি বিয়ে করানো যায়। চল ভালো কথা, তোমরা এখন কিন্তু শুভ ভাই অনেক কমেন্ট করবে, এখন এই কমেন্টের রিপ্লাই না, এটা দেখো, এটা দেখো মজা বাবা, এটা দেখো কমেন্টের রিপ্লাই পরে, পরে হবে কমেন্টের রিপ্লাই। ওকে নওজোয়ান কি কমেন্টের রিপ্লাই পরে হবে। ওকে মানে বউয়ের নাম নেওয়া যাবে না, বউয়ের নাম পরে, আগে এটা দেখো, আগে এটা আমরা শেষ করি তারপরে আসো। এটা দেখো কি বলছে, আজগুবি এই বিয়ের স্থান হিসেবে, মানে কি আজগুবি, আজগুবি হিসেবে এই বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়া হলো খোলা আসমানের নিচে। কোথায়, খোলা আসমানের নিচে এক বাগান ও বাগিচা। দেখছো ভাই, মানে মানে ফুল ফুটতেছে মনে, দেখছো, বাগান আর বাগিচা, মানে এক বাগানে বিয়ে করবে। মানুষজন বিয়ে করে ভাই প্যান্ডেল ট্যান্ডেলের নিচে সুন্দর করে সাজাবে, মানে এরকম এত সুন্দর করে সাজাবে, কোনো একটা ইসে যাবে যে কোনো ভাবে, কোনো একটা সুন্দর একটা ওয়েডিং করবে না, সে ভাই শুভ বিয়ে করবে বাগানে, বুঝো, সবাই বাগানে বিয়ে করবে। কি বলছে, বাগান একটা বাগান তো বাগিচা পাইছে নিচে। কি বলছে, সেখানে গোলাপ গাছের নিচে, কোথায়, গোলাপ গাছের নিচে গালিচা বিছিয়ে, কি বিছিয়ে, গালিচা বিছিয়ে। গালিচা মানে কি, গালিচা বোঝানো হয় যে দেখবা যে হুজুররা গালিচা টালিচা পরে, ওই গোলাপ গাছের নিচে। কোন গাছের নিচে, ওপস, সো গোলাপ গাছের নিচে, গোলাপ গাছের নিচে গালিচা বিছিয়ে পাঞ্জাবি পায়জামা পরে, একদম সুন্দর মতো পাঞ্জাবি পায়জামা পরে। তোমাদের সামনে সবাই কেমন পাঞ্জাবি পায়জামা পরে আসছে নতুন করে বিয়ে করার জন্য ভাই, বুঝছো, বউ তো একটা আছেই, তাতে কি ভালো লাগতেছে না, নতুন করে বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য আবার পাঞ্জাবি পায়জামা পরে। কি বলছে, পাঞ্জাবি পায়জামা পরে চেহারায় ময়দা, আহা ভাই পুরুষ জাতির ইজ্জত খাই দিলেন ভাই শুভ ভাই। না, চেহারায় মানে ময়দা মাখানোর কোনো দরকার আছে হলো, চেহারায় ময়দা আর চোখে সুরমা লাগিয়ে, মুখে রুমাল দিয়ে, আমাদের হবু ভাবের মুখে রুমালও দিছে, আবার ময়দাও লাগাইছে, চোখে সুরমা লাগাইছে। না সুরমা ভালো জিনিস, সুরমা লাগানো, ময়দাটা ভাই মানাইলো না ভাই আসলে, ময়দাটা লাগাইলেন কেন। তারপরে দেখেন রুমাল দিয়ে আমাদের হবু ভাবির আব্রুর দিকে, হবিবার আব্রুর দিকে বদমাশি দৃষ্টিতে তাকিয়ে খোশ মেজাজে বসে আছে নৌশা। বিয়ে করবে বুলবুলের হিন্দু নার্গিসকে, হিন্দু মেয়ে নার্গিসকে। কারে বিয়ে করবে, নার্গিসকে। তো দেখছো মানে বউ একটা আছে, দ্বিতীয় বিয়ে করবে কাকে, নার্গিসকে। দ্বিতীয় বিয়ে করবে নার্গিসকে, নার্গিসকে কাকে, নার্গিস। মানে এই যে তোমরা বলবা নার্গিসের জামাই, তোমাদের নার্গিসের জামাই শুভ ভাই, বুঝছো। ওকে 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 ওকে, এটা বুঝছো কিনা, এতটুকু কি বুঝছো কিনা, যাবো আশা একসাথেই যাই। হ্যাঁ দুইটা পার্ট কিন্তু আমাদের শেষ, দুইটা পার্ট শেষ, আরো দুইটা পার্ট আছে, শুভ ভাইয়ের বিয়ে দিব। চলো দেখা যাক 3 নম্বরের পার্টটা কি বলছে। 3 নম্বরের পার্ট বিয়ের আসরে, বিয়ের আসরে দেখো, বিয়ের আসরে সফেদা, আঙুর, পোলাও, সবজি, বিরিয়ানি, মোরগ, মুরগি, মুরগির রোস্ট, বাদাম, তারপর কি বলছে ফিরনি, জর্দা নিয়ে বাধ্য হাঙ্গামা। মানে কি খাবার টাবার নিয়ে ভেজাল বেঁধে গেছে, খাবার টাবার নিয়ে কি হচ্ছে, ভেজাল হচ্ছে। কি কি খাবার ছিল দেখছো, সফেদা ছিল, আঙুর ছিল, পোলাও ছিল, সবজি ছিল, বিরিয়ানি ছিল, মোরগ ছিল, মুরগির রোস্ট ছিল, বাদাম ছিল, ফিরনি ছিল, জর্দা ছিল, জর্দা, এইগুলা নিয়ে হাঙ্গামা পাচ্ছে। মানে খাবারের শর্টেজ পড়ছে, আর নাহলে কে কোনটা খাবে এই নিয়ে হাঙ্গামা পাচ্ছে, বুঝছো, এই নিয়ে হাঙ্গামা পাচ্ছে। তারপর আসো কি হয়েছে, দ্রষ্টব্য, এখানে একটা দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে পায়েস, মরিচ, সিঙ্গারা হচ্ছে সংস্কৃত শব্দ, এটা তোমরা একটু মনে রাখবা। এই এখানে যত শব্দগুলো আছে না, খাবারের লিস্ট আইটেম যাতে আছে না, এগুলো ফার্সি শব্দ। তারপরে আসো গোয়েন্দার মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে মানে গোয়েন্দার মাধ্যমে, গোয়েন্দা তো চিনো, যারা ওই যে গোয়েন্দাগিরি করে, চিনো তো, মানে খোঁজ খবর নেয় এভাবে, গোয়েন্দার মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে এখানে শুভ হবে। হ্যাঁ তোমাদের শুভ, শুভ ভাই, শুভ, শুভ ভাইয়ের বিয়ের নিশান পেয়ে তাজা তরমুজের মতো, কিসের মতো, তাজা তরমুজের মতো ভাবি নতুন জামা আর পোশাক পরে, কি পরে, নতুন জামা আর পোশাক পরে বাজার থেকে বারুদ কিনে সানাই বাজিয়ে আর আজাদ বলে চেঁচাতে চেঁচাতে, আজাদ আজাদ বলে চেঁচাতে চেঁচাতে চলে এলো সরজমিনে, মানে বিয়ের জায়গায় বাগানে চলে আসছে। এসে কি করছে, এসে শুধু বললো জানোয়ার, কি বলছে, এই জানোয়ার। তারপরে কি বলছে দেখো, আমি তোকে খুন করব, আমি তোকে কি করবো, খুন করব। তারপরে কবর, কি বলছে, গরুস্থানে জেন্দা দেবো। ওই যে আজমপুর কবরস্থান আছে না, এটা গরুস্থান, গরুস্থানে কি করবো, জিন্দা কবর দিব। জিন্দা কবর আছে না, এই যে জিন্দা কবর দিব। কবর হচ্ছে আরবি শব্দ,
গরুস্থান আর হচ্ছে জিন্দা, এটা হচ্ছে ফার্সি শব্দ। খবর কিন্তু আরবি শব্দ, মনে রাখতে হবে। ভাবিকে দেখে হুশ হারিয়ে বেহুশ হয়ে দরিয়ায় লাফ দিল। দেখছো, এই ভাবিকে দেখছে শুভ ভাই, ভাবি ভাবি আগের ভাবি, বুঝলেন, এই বউয়ের পকেটে তো সবাই থাকে, শুভ ভাই তো পকেটে বউয়ের, তো দেখে একদম দৌড়, শুভ ভাই সোজা দৌড়, দরিয়ায় দৌড় দিছে, বুঝছো? এভাবে কি মনে থাকবে? ভালো পাশা না? ওকে 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 ওকে, বুঝছো বুঝছো? এই, বুঝছো কিনা? এভাবে মনে থাকবে। ফার্সি শব্দ কি মনে থাকবে? ফার্সি শব্দ কি মনে থাকবে কিনা বলো তো? এটা কি আর ভুলবি তোরা? মানে আমার তো মনে হয় না যে আর ভুলবা তোমরা। ফার্সি শব্দ কি আর ভোলার কোনো হয়ে আছে? ফার্সি শব্দ মনে থাকবে কিনা বলো তো ভাইয়াকে। আরে জানোয়ার ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ, বুঝছো? এটা ফার্সি শব্দ। এটা দিয়েছি শুধু গল্পটা ইন্টারেস্টিং করার জন্য। ওকে, ভাইয়ের সেকেন্ড বিয়ে হলো না, দেখছো? নার্গিস, স্বপ্নের নার্গিস ভাই, স্বপ্নের নার্গিসকে পাই নাই। ওকে ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া। মালিয়া, মালিয়া মনে হয় প্রথম বউ তাইলে, ওইটাই তো এসে মনে করে যে দাপুর দিল। আমি যদিও জানি না ভাইয়ার বউকে, জানি না, আমি বলতে পারবো না। এরপরে আসো, এরপরে যাই আমরা, এখনো অনেক পড়া বাকি, অনেক পড়া বাকি, চলো দেখি। ফার্সি মানে ফরাসি বা ফ্রান্সের শব্দ, ফ্রান্সের শব্দকে বলা হয় ফরাসি শব্দ। এটা কিন্তু তালগোল পাকাবা না, ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য আছে। ফার্সি হচ্ছে ইরানের শব্দ, ফরাসি হচ্ছে ফ্রান্সের শব্দ। এখন এটা কিভাবে মনে রাখবে তোমরা? মাদাম, মাদাম কুপন নিয়ে, মাদাম কি নিয়ে? কুপন মানে বাতি নিয়ে, রেনেসাসের পর, রেনেসাসের পর মানে কি নবযুগের পর, রেনেসাস বলতে মনে হয় যে হ্যাঁ নবযুগই বোধহয়, আতাত করে মানে কি যোগাযোগ করে রেস্তোরাঁ ডিপোতে ঢুকছে। রেস্তোরাঁ ডিপোতে ঢুকলো, কিন্তু ক্যাফেতে ছিল ওলন্দাজ বুর্জোয়া, ক্যাফেতে কি ছিল? ওলন্দাজ বুর্জোয়া। তারা তাকে ম্যাগাজিনের ফর্মা অনুযায়ী ম্যাটিনি শো দেখালো। মনে থাকবে এটা? কিভাবে মনে রাখবে তুমি? মাদাম কুপন নিয়ে রেনেসাসের পর আতাত করে রেস্তোরাঁ ডিপোতে ঢুকলো, কিন্তু ক্যাফেতে ছিল ওলন্দাজ বুর্জোয়া। তারা তাকে ম্যাগাজিনের ফর্মা অনুযায়ী ম্যাটিনি শো দেখালো। মনে থাকবে? মনে থাকবে, মনে থাকবে। ফ্রান্সের শব্দগুলো মনে থাকবে? ফ্রান্সের শব্দগুলো মনে থাকবে কিনা বলো তো ভাইয়া? মালিয়া ভাবি ক্রস, নার্গিস ভাবি সাইন। ওকে, এটা মনে থাকবে কিনা আমাকে বলো, এটা মনে থাকবে কিনা? এটা মনে থাকবে কিনা ভাইয়া বলো তো? দ্রুত বলতে হবে। জি ভাইয়া, ওকে, তাহলে চলো তারপরে যাই আমরা। এই যে পর্তুগিজ শব্দগুলো আমরা মনে রাখবো, পর্তুগিজ শব্দগুলো দেখো, পর্তুগিজ শব্দগুলো দিয়ে আছে। পর্তুগিজ দুইটি গল্পের মাধ্যমে সাজানো হয়েছে। একটা হচ্ছে পাদ্রি, পাদ্রি গির্জার গুদামে গিয়ে চাবি দিয়ে, মানে এই যে এখানে আমি তোমাকে আগে বলে রাখি, এখানে যত হলুদ কালার দিয়ে শব্দগুলা মানে আলাদা কালার দিয়ে মার্ক করা আছে না, ওইগুলা সব মানে ধরো পর্তুগিজ শব্দ, এখানে যত হলুদ কালার দিয়েছে ওইগুলো সব পর্তুগিজ শব্দ, বাকি সব কিন্তু ওইগুলোর মধ্যে পড়বে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা এটা আবার পরে বলা যায় ভাই এটা বলে নাই, কেমনি কি বলো দেখো। পাদ্রি গির্জার গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারির তালা খুলে বালতিতে করে পাউরুটি, আনারস, আলপিন বের করে এনে নিলাম করে দিল। পাদ্রি কোথায় গেছে? পাদ্রি, পাদ্রি, পাদ্রি কাদের বলা হয়? যে মনে হয় ওটা কি ধর্ম? খ্রিস্টান ধর্মের যারা, মনে হয় যে আমরা আমাদের যেমন হুজুর মৌলবী এরকম, ওদের বলা হয় পাদ্রি বলা হয় সম্ভবত, খ্রিস্টান ধর্মে খুব সম্ভবত। পাদ্রি গির্জার, গির্জার গুদামে গিয়ে চাবি দিয়ে আলমারির তালা খুলে বালতিতে করে কি কি নিছে? পাউরুটি, আনারস, আলপিন বের করে নিলাম করে দিয়েছে, মানে বিক্রি করে দিয়েছে। মনে রাখবে এটা। তারপরে আসো পর্তুগিজ শব্দ। দ্বিতীয় গল্প, প্রথম গল্পটা দেখলাম, দ্বিতীয় গল্পটা দেখি এখন। প্রথম গল্পটা দেখছো, দ্বিতীয় গল্পটা দেখি। আয়া, আয়া মানে কি? যে কাজ করে যারা, ওদেরকে বলা হয় আয়া। ইস্পাতের গরাদ দেওয়া, ইস্পাতের গরাদ, ইস্পাত মানে লোহার গরাদ দেওয়া, কামরার ভিতরে কেদারায় বসে গামলাই করে, কামরার ভেতরে কেদারায় বসে গামলাই করে পেয়ারা আর কাজুর আচার বানাচ্ছে। কিসের আচার বানাচ্ছে? পেয়ারা আর কাজুর আচার বানাচ্ছে। জানালা দিয়ে এটা দেখে ইংরেজ, এটা দেখছো, ইংরেজ, ইংরেজ নিজেই একটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। মনে থাকে জানো, ইংরেজ নিজে একটা পর্তুগিজ শব্দ। ইংরেজ বেহালা মিস্ত্রি তা কি বলছে? খাওয়ার ফন্দি করেছে। এই সব দেখে আয়া মিস্ত্রির হাত মাস্তুলের সাথে ফিতা দিয়ে বেঁধে তাতে পেরেক ঠুকে মুখে আলকাতরা মাখিয়ে বের করে দিল। কি করছে? মুখে আলকাতরা, পেরেক ঠুকছে, হাত বাঁধছে, পেরেক ঠুকে মুখে আলকাতরা মেরে বের করে দিছে। তারপর আসো, এটা শুনে মিস্ত্রির স্ত্রী সাগুরদানা, চিনো সাগুরদানা? সাগুরদানার মতো বলছে, দেখো সাগুরদানার মতো কার্তুজ আর বোমা মেরে আয়ার তোয়ালের বোতাম উড়াই দিছে। মানে তোয়াল আয়ারের মানে বোমা মারছে। সাগুরদানা কিন্তু ছোট হয়, ওই ছোট বোমা আর কি হবে? বোতামই করবে সর্বোচ্চ, তার থেকে বেশি হবে না, বুঝছো? কি করছে? তোয়ালের বোতাম উড়িয়ে দেয়। আয়া তখন কি বলছে? আয়া তখন তাকে বোতল খুলে পিরিচে করে কপি, 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 হ্যাঁ, কপি ও পেঁপে খাওয়ায়, কপি ও পেঁপে খাওয়ায়। কিন্তু কফি তুর্কি শব্দ, এটা মনে রাখতে হবে। কফি হচ্ছে তুর্কি শব্দ, তুরস্ক, হ্যাঁ, কফি হচ্ছে তুর্কি শব্দ।
এটা মনে থাকবে, এই দুটো মনে থাকবে, এটা কি মনে থাকবে, এটা কি মনে থাকবে? ক্লাস শেষ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আর অল্প কিছু থাকো, অল্প একটু থাকো, অল্প একটু ওয়েট করো। আজকের ক্লাস থেকে অনেক কিছু কমন পাবা, সেখানে অল্প একটু ওয়েট করতে হবে, আজকের ক্লাসে থাকতে হবে, বুঝছো? ওকে ওকে ওকে, শুভ হ্যাজ কট না? তারপর আসো, এরপরে দেখো, এরপরে কি বলছে? আরবি শব্দ। কি বলছে? আরবি শব্দ, আরবি ধর্ম সংক্রান্ত শব্দ যা আছে, আল্লাহ তাআলা ইসলামের মূল দলিল কোরআনে তওবা, তসবিহ, হজ, যাকাত ইত্যাদির উল্লেখ করেছেন। এতে আরো উল্লেখ আছে অজু করে, অজু করে, অজু করে কোরবানি, অজু করে কোরবানি করা হালাল, গোসল না করে কোরবানি করা হারাম, কোরবানি করা হারাম। কিয়ামতের দিন এসবের উপর ভিত্তি করে সকলের ঈমান, জান্নাত, জাহান্নাম নির্ধারণ করা হবে, বুঝছো? তারপর আসো, আরবি প্রশাসনিক যে শব্দগুলো আছে, হাসরের দিন গায়েবী আদালতে সকল আলেম ও ইনসানের আসল নকল এলেম কিচ্ছা শোনা হবে। ওই দিন এজলাসে কোনো উকিল, কিতাব, কানুন থাকবে না, থাকবে না, এবং ওজোরও খাটবে না। মুক্তার, দোয়াত, কলম দ্বারা বইয়ে সকলের নগদ বাকির হিসাব লিখবে। মহকুমার মুনসেফ ওই দিন হিসাবের রায় খারিজ করবেন, বুঝছো? বুঝছো? এরপর আসো, এরপরে আসো, এরপরে দেখো কি বলছে। আরবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ, আরবি অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ আমরা জাস্ট, এটা হচ্ছে সবচেয়ে মজার গল্প। তোমরা শুভ ভাইয়ের গল্পটা যেমন মজার করছো না, এটা হচ্ছে সবচেয়ে মজার গল্প। এটা একটু মনোযোগ দাও, এটা একটু পড়ি, এরপরে যেগুলো আছে তোমরা একটু পড়ে নিও, সমস্যা নেই। এরপরে শেষ করে দেবো, ক্লাস শেষ করে দেবো, এরপরেই, এর কিছুক্ষণ পরে ক্লাস শেষ করে দেবো। চলো কি বলছে, আরবি ও অন্যান্য, আরবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দ কি? নায়িকা, নায়িকা আছে, নায়িকা দৌলতের আশায়, মানে দৌলত বলতে বোঝানো মানে ধন সম্পদ যেগুলা, দৌলতের আশায় শরবত খেয়ে, কি খেয়ে? শরবত খেয়ে, আল খাল্লা, আল খাল্লা একটা পোশাক, আল খাল্লা পরে গায়ে আতর মেখে, কি মেখে? আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের মজলিসে, অর্থাৎ জলসাগরে আজব কায়দায় আজনবীদের গজল গেয়ে মশগুল করে, এরকমই তো আছে না? হ্যাঁ, গজল গেয়ে আজনবীদের, কি বলছে, আল খাল্লা পরে জলসাগরে আজব কায়দায় গজল গেয়ে জৌলুস দেখে, গজল গায়ে আর জৌলুস দেখে আজনবীদের মশগুল করে। কি করলো? মশগুল করে। মহল্লার দুই ফাজিল আদমিকে, দুই ফাজিল আদমির নাম কি? আবির আর নাজিম। আবির আর নাজিম কি কেউ আসোস নাকি ক্লাসে? আজিম আফিম খেয়ে, আফিম মানে একটা মাদক দ্রব্য, হ্যাঁ, আফিম খেয়ে ইনকলাব পত্রিকা পড়ে, পত্রিকার নাম কি? ইনকলাব পত্রিকা পড়ে এই খবর পেয়ে তার দিকে ইশারায় গভীর নজর দিয়ে মস্করা করতে করতে বলে, একদম খাসা। বুঝছো? মানে দেখছো দুষ্টু কারে বলে, প্রচুর দুষ্টু। দেখছো, এটা মনে থাকবে না? নায়িকা কিসের আশায়? দৌলতের আশায় শরবত খেয়ে আল খাল্লা পরে গায়ে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের মজলিসে জলসা ঘরে আজব কায়দায় গজল গেয়ে জৌলুস দেখে আজনবীদের মশগুল করে। মহল্লার দুই ফাজিল আদমি, ফাজিল আদমি আবির ও নাজিম আফিম খেয়ে ইনকলাব পত্রিকা পড়ে খবর পেয়ে তার দিকে ইশারায় নজর দিয়ে মস্কারা করতে করতে বলে, একদম খাসা। নায়িকা তখন কি করে দেখো, নায়িকা তখন তাদের মোলায়েম হাতে, মানে কি নরম হাতে হালুয়া খাওয়ায়। কি খাওয়ায়? হালুয়া খাওয়ায়। কিন্তু মজবুত চিত্তে, মজবুত চিত্তে সিন্দুক থেকে বন্দুক বের করে। কোথা থেকে? সিন্দুক থেকে বন্দুক বের করে। কি থেকে? সিন্দুক থেকে বন্দুক বের করে বলে, শয়তান মুসাফির। তারপর কি বলছে? জল্লাদ, শয়তান মুসাফির জল্লাদ, একটু সবর কর। কি বলছে? যত খুশি তবলা বাজাতে পারবি, কি যত খুশি তবলা বাজাতে পারবি, কিন্তু অন্তরে তুফান হাওয়া, তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা বলে আমার ইজ্জতে মা হামলা করবি না, আমার ইজ্জতে কি করবি না? ইজ্জতে হামলা করবি না। কি বলছে? কারণ কি বলছে? আমি মজলুম জননেতা কামালের আমানত। কার? মজলুম জননেতা কামালের আমানত। তকদির মানে কি, ভাগ্যের দোষে আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না, ভাগ্যের দোষে কি আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। এটা মনে থাকবে? এটা কি মনে থাকবে কিনা বলো তো ভাইয়াকে? এটা মনে থাকবে কিনা? এটা 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 কি মনে থাকবে কিনা? এটা মনে থাকবে কিনা বলো তো? জৌলুস বুঝো না তোমরা? হায় রে, এই গুগলে সার্চ দাও জৌলুস কি। ওকে, ওই যে আবির ক্ষমা চাইছে। আবির মানে এরকমই আসলেই নাকি আবির? তুমি বুঝলাম না। না না আবির, এরকম হলে তো হবে না, বুঝছো? ওকে, এটা বোঝার কথা। চলো, এটা অনেক মজার ছিল, যদিও সময়ের অভাবে তোমাদের এত মজা করে পড়াইতে পারলাম না। তারপরে দেখো, এই যে তুর্কি শব্দ, ওই যে কে যেন কমেন্ট করতেছিল না, শফিউল্লাহ নাকি, ওই যে কি কি যেন বলতেছিলা, চাকু, কাচি, তোপ, এগুলো কোন শব্দ? এগুলো হচ্ছে তুর্কি শব্দ। দেখো, তখন তোমাকে আমি অ্যান্সার দিতে পারতাম, তখন তোমাকে অ্যান্সার দেয় না কেন? সময়টা অনেক টাইম লেন্দি হয়ে যেত। সেখানে আমি তোমাকে বলছি, ক্লাসের মাঝে যেইটা নিয়ে পড়াচ্ছি ওইটা নিয়ে কোশ্চেন করো। ক্লাস শেষে তোমার যদি কোনো কোশ্চেন থাকে টপিকের বাইরে, দেখা গেছে কোনো একটা জিনিস আমি মিস করতেই পারি, তখন তুমি ক্লাস টপিকের বাইরে তুমি কোশ্চেন করতে পারবা, বুঝছো? তোমার কোশ্চেন করা নিষেধ না। কোশ্চেন করার জন্য আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তুমি যখন কোশ্চেনটা করছো তখন মনে করো যে একটা টপিক পড়াচ্ছিলাম, তখন ওই টপিকটা বাধাগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে কোন সময় কোশ্চেন করা যাবে। হ্যাঁ,
ওকে দেখো কি বলছে, তুর্কি শব্দ কি, উজবুক খোকা। উজবুক খোকা চকমকে চাকু কাঁচি ও তোপ দিয়ে মোগল সম্রাটের বাবা খান সাহেবকে, কাকে, খান সাহেবকে কুর্নিশ করে, মানে কি অভিবাদন সালাম জানিয়ে কোপ মেরে, কি মারছে, কোপ মেরে কুলির বউ, নিচে কুলির বউ, কুলির বউ নেওয়ার জন্য মোগল সম্রাটের বাবার কোপ মারার কি দরকার, কুলির বউ বেগমকে নিয়ে, কাকে নিয়ে, বেগমকে নিয়ে বাহাদুর বেশে পালিয়ে গেল। পরে সওগাত হিসেবে লাশ দেখে চোগাপাড়া বাবুর্চি, কি পাড়া বাবুর্চি, চোগাপাড়া বাবুর্চি কোরমা খাওয়া রেখে উর্দু ভাষায় মুসলেখা দিল। উর্দু নিজেই কিন্তু একটা উর্দু শব্দ না, উর্দু নিজে হচ্ছে তুর্কি শব্দ, মুসলেখা দিল। মনে থাকবে এটা, এটা মনে থাকবে, আশা করি এটা মনে থাকবে। চলো এটা তোমরা দেখবা, পিডিএফে তো থাকবেই, তোমরা একটু মুখস্থ করে নেবা। চলো এই যে হিন্দি শব্দটা দেখো কি বলছে, হিন্দি শব্দ, ঢেকি ঘরের কাচারিতে বসে খোট্টা বংশোদ্ভূত নানা নানি এক সমঝোতা বৈঠকে সকাল থেকে, ঢেকি ঘরে কি বলছে, কাচারিতে বসে সমঝোতে দাবা খেলে। কাহিনী শুনে, এই কাহিনী শুনে ধুতি আর পাগড়ি পরা খেমটাওয়ালি তাগ্রামে ঝাড়ু আর ঝান্ডা, মানে ঝান্ডা মানে পতাকা, হাতে টহল দেওয়ার কাজ বাদ দিয়ে ফুচকাওয়ালার সাথে চোঙায় বসে ঠান্ডা রুটি দিয়ে জিলাপি খায়। এটা তোমরা একটু জাস্ট মনে রাখবা। এখন দেখো তোমাদের জন্য সুন্দর একটা জাদুকরী কৌশল আছে। এটা দেখো, আত্মীয় সংক্রান্ত শব্দ। আত্মীয় সংক্রান্ত শব্দ, মা হচ্ছে সংস্কৃত মানে তৎসম, সংস্কৃতকে বলা হয় কি, তৎসম, সংস্কৃতকে বলা হয় কি, তৎসম শব্দ। মাকে বলা হয় কি, সংস্কৃত বলা হয় তৎসম শব্দ। বাবা হচ্ছে তুর্কি শব্দ, বাবা তুর্কি শব্দ। বা খালা খালু হচ্ছে আরবি শব্দ। বাকি সব আত্মীয় হিন্দি শব্দ। মুসলমানদের বাকি যত আত্মীয় আছে, মুসলমানদের মনে রাখবা, মুসলমানদের বাকি যত আত্মীয় আছে সব হিন্দি শব্দ। কি বলছে, মা হচ্ছে সংস্কৃত শব্দ, বাবা তুর্কি, খালা খালু আরবি। বাকি মুসলমানদের যত আত্মীয় আছে, ভাই বোন যাই বলো না তুমি, চাচা চাচি মামা মামি যাই বলো, সব হচ্ছে হিন্দি শব্দ। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, আশা করি মনে থাকবে। চলো এরপরে দেখি আমরা, চলো এরপরে দেখা যাক। এই যে কি বলছে, জাপানি শব্দটা মনে কিভাবে রাখবা তুমি, জাপানি শব্দ, হাসনা হেনা জুডো ক্যারাটি শিখে সুনামের ভয়ে রিক্সায় করে প্যাকোটায় যায়। রিক্সায় করে কোথায় যায়, প্যাকোটায় যায়। এরপর ইংরেজি শব্দগুলো দেখো, ইংরেজি শব্দ তো আমার এগুলো শেখার কিছু নাই, ইংলিশ তোমরা এমনি পারো, যে চেয়ার টেবিল জ্যাম দিনেমার, আমরা ইংলিশ শব্দগুলো যেটা বাংলা আসছে ওগুলো আছে ইংলিশ শব্দ, এগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা। লাগেজ, শেয়ার, চেয়ার, জজ, এগুলো ইংলিশ শব্দ। এরপরে দেখো এই যে গুজরাটি শব্দ কি কি আছে, গুজরাটি শব্দের মধ্যে আছে তোমার, একটু মনে রাখবা, এগুলা আসতে পারে, খাদি আর হরতাল। কেন্দ্র, এই যে হরতাল শব্দটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, খাদি হরতাল। তারপরে দাম, দাম হচ্ছে গ্রিক শব্দ। চীনা শব্দের কি আছে, চা সাম্পান লিচু, কিন্তু লুচি হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, লুচি তদ্ভব শব্দ। এদিকে দেখো, মায়ানমারি শব্দ হচ্ছে ফুঙ্গি, শুধু ফুঙ্গি হচ্ছে মায়ানমারি শব্দ। তারপর আসো জার্মানি শব্দ কি আছে, নাৎসি কিন্ডার গার্টেন, ওই যে নাৎসিটা পড়ছিলাম না আমরা, নাৎসি পড়ছিলাম না ব্যতিক্রমের মধ্যে তৎসম শব্দের ওইটা। এরপরে দেখো এই যে ইতালি শব্দ আছে, মাফিয়া, জেব্রা, মার্জেন্টা, এগুলো তোমরা একটু দেখে নিবা। ওলন্দাজ যা আছে, রঙের নাম দিয়ে কি কি শব্দ আছে এগুলো দেখে নিবা। ক্লাস শেষ, ক্লাস শেষ, এগুলো তোমরা একটু দেখে নিবা। ম্যাজেন্টা ইতালি শব্দ, কোনটা কি শব্দ, চকলেট কি শব্দ, কমলা দেশি শব্দ, কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালি, রূপালি, বাংলা ভাষা বহু শব্দ, এগুলো তোমরা একটু রঙের নামগুলো দেখে নিবা। বুঝছো? ক্লাস আজকে আশা করি তোমাদের 7 থেকে 8 হাজার শব্দ শিখাইতে পারছি, কম হইলেও 7 থেকে 8 হাজার শব্দ শিখছো। ক্লাস কি ভালো লাগছে কিনা? আর সবাই নোট শেয়ার করবা, অবশ্যই অবশ্যই নোট শেয়ার করবা, নোট শেয়ার করবা, নোট শেয়ার করবা। হ্যাঁ, সবাই নোট শেয়ার করবা, মনে করে নোট শেয়ার করবা। ক্লাস কেমন লাগছে? ওকে, ক্লাস আশা করি অনেক ভালো লাগার কথা, অনেক কিছু ছিল। হ্যাঁ, ক্লাসে মজা পাবাই। ওকে, হ্যাঁ, মোমো কি শব্দ? তোমার নামকে তুমি যদি বলো এখন মোমো কি শব্দ, তুমি এই করো, তুমি গুগলে সার্চ দাও, এটা তোমার জন্য তোমার নির্দিষ্ট বার, তুমি গুগলে সার্চ দিবা। এত তাড়াতাড়ি ক্লাস শেষ, মানে 1 ঘন্টা 38 মিনিট ক্লাস হয়েছে, তাড়াতাড়ি না? ওকে, আশা করি ক্লাসটা ভালো লাগার কথা। কোনো সমস্যা নাই শফিউল্লাহ, মানে এটাকে মন খারাপ করার কিছু নাই। তুমি কোশ্চেন করলে এবার আমি তোমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, তুমি সবাইকে জিজ্ঞাসা করো, আমি কোশ্চেন করার জন্য জোর করি দিই, কেন তোমরা কোশ্চেন করো, কোশ্চেন করবা, কিন্তু কোশ্চেন যখন টপিক যেটা পড়াচ্ছি ওইটা অনুযায়ী কোশ্চেন করবা। দেন তারপরে তোমার যে কোশ্চেনটা থাকবে ওটা তুমি দেখবা যে পরবর্তী তুমি কোনো না কোনো স্লাইডে তুমি ওটা পেয়ে যাচ্ছ, কোনো না কোনো জায়গায় তুমি পেয়ে যাচ্ছ। দেন তারপরে তুমি যদি না পাও তুমি খাতায় লিখে রাখবা যে ভাইকে আমি এই কোশ্চেনটা করবো, দেন তারপরে তুমি ওই কোশ্চেনটা আমাকে করবা। হয়েছে? ওকে, বিদেশি শব্দ বাদ দিলে তো বাংলায় নাই, খারাপ বলো না আর কি। ধন্যবাদ। ওকে ওকে ওকে, বাংলা শব্দ বলতে কি হচ্ছে, তদ্ভব, ওইটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ, ওগুলাই বাংলা শব্দ। অসাধারণ ছিল।
ওকে ওকে, খিদা তো লাগছে ভাই, 11টা বাজে, রাত 11টা বাজে, ক্ষুধা লাগবে না? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকে আসি, আসসালামু আলাইকুম।